কথাটা যে শুধুমাত্র একটা কথার কথা নয়, তারও যে আছে বিরাট তাৎপর্য, তা বোধ হয় জীবনে মর্মে মর্মে অনুভব করেছিল ওরা তিনজন, মলয়, অসিত আর জীবেন। হ্যাঁ, ভালোবাসার জন্য তা চাই উপযুক্ত ভালোবাসার পাত্রী, তারা তা পেয়েছিল। কিন্তু সেখানেও যেন বিধাতা খেলেছিলেন তার পরিহাসপ্রিয় প্রকৃতির এক অদ্ভুত খেলা। তিনজনে ভালোবাসত একটিমাত্র নারীকে, আর সেই একটিমাত্র নারী ভালোবাসত ওদের তিনজনকে। সাধারণ মানুষের বিচার বুদ্ধি আর মননশীলতা নিয়ে যদি ব্যাপারটা চিন্তা করা যায় তবে মনে হবে অদ্ভুত, একটা খাপ ছাড়া পাগলামি। কিন্তু ওরা কেউই পাগল নয়। মলয় সেন নামকরা ব্যারিস্টার, হাইকোর্টে খুব ভালোই জমেছিল তার প্র্যাকটিস। তরুণ, অর্থবান, তবে খুব বেশি সুন্দর এই কথা অবশ্য তার সম্বন্ধে বলা যায় না। অসিত গাঙ্গুলি ডাক্তার, এমবিবিএস পাস করেছে, ডিটিএম পরীক্ষাও দিয়েছিল তার পরের বছর। বর্তমানে ধর্মতলায় ছোট চেম্বার করে প্র্যাকটিস করে, ট্রপিক্যাল মেডিসিন এবং চেস্ট স্পেশালিস্ট, মোটামুটি সুশ্রী চেহারা বলা যেতে পারে। জীবেন হালদার সাহিত্যিক ও শিল্পী, অবশ্য শিল্পটা তার জীবনের সঙ্গে ততটা ওতপ্রোতভাবে জড়িত নয়, বরং সাহিত্য তার জীবন ও জীবিকার সঙ্গে নিবিড়ভাবে মিশে তাকে সেই পথেই চালিত করেছিল। প্রথম জীবনে অবশ্য সে ততটা প্রতিষ্ঠা পায়নি, কিন্তু দিনের পর দিন সেটা বাড়তে শুরু করেছিল তার লেখা কতকগুলি কাহিনী চিত্রে রূপায়িত হওয়ার পর। তাছাড়া চিত্রজগতে সে তার শিল্পবোধ ও রুচিকে উপযুক্তভাবে সাধারণের সামনে ধরতে সক্ষম হয়েছিল। তার চেহারাও ছিল অত্যন্ত সুন্দর এবং সুঠাম। কয়েকটা ব্যাপারে তিনজনের জীবনের মধ্যে একটা সূক্ষ্ম মিলনের গ্রন্থি রচিত হয়েছিল ছেলেবেলা থেকে। তিনজনে প্রথম জীবনেই ছিল সহপাঠী। স্কুলে অনেক কটি ক্লাস এবং কলেজের কয়েকটা ধাপও তিনজনে একসঙ্গেই অতিক্রম করেছে। তারপর অবশ্য প্রত্যেকে চলে গেছে আপন আপন কর্মক্ষেত্রের দিকে, বিভিন্ন পথে। কিন্তু কর্মক্ষেত্রের বিভিন্নতা তাদের তিনজনকে তিন দিকে চালিত করলেও দুটি বিষয়ে তাদের মধ্যে অদ্ভুত মিল ছিল। প্রথমটি হচ্ছে তিনজনেই অবিবাহিত, দ্বিতীয় তিনজনেরই ছিল অদ্ভুত ভ্রমণ করবার নেশা। যে যেখানেই থাকুক না কেন, পুজোর ঠিক 10 দিন আগে আপন আপন প্রফেশনাল কাজকর্ম ত্যাগ করে তিনজনেই তৈরি হয়ে নিত দেশ বিদেশে ভ্রমণ করবার জন্যে। প্রতি বছর এক একটা নতুন জায়গায় কাটত তাদের এই পূজা অবকাশের দিনগুলো। আর আশ্চর্য, তাদের এই ভ্রমণের মধ্য দিয়েই তাদের দীর্ঘ জীবনের নিবিড় বন্ধুত্ব অব্যাহত ছিল। ভ্রমণই যেন তাদের জীবন সেতু, মিলন কেন্দ্র। এমনি ভ্রমণ উপলক্ষেই তারা সেবার গিয়েছিল ভারতের সুদূর আর এক প্রান্ত, বোম্বাইতে। বোম্বাই বাংলাদেশ থেকে সুদীর্ঘ 1200 মাইল দূরে সৌন্দর্যময়ী চির আনন্দ কোলাহলময় শহর। অপূর্ব আনন্দ আর উত্তেজনার মধ্য দিয়ে কাটছিল ওদের দিনগুলো। চৌপাটিতে হ্যাঙ্গিং গার্ডেন, মালাবার হিলস, মালাবার লেক, সি বিচ, গেটওয়ে অফ ইন্ডিয়া, তাজমহল হোটেল, আন্ধেরি আর ম্যালারেড ফিল্ম স্টুডিও, কত কিছু ঘুরে ঘুরে দেখছিল ওরা। সত্যি বেড়াবার আর দেখবার মতোই শহর, যেন সাজানো এক টুকরো ছোট্ট কবিতা। সেদিন সন্ধ্যা, গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে কিছু দূরে ওরা দাঁড়িয়ে। বহুদূর সমুদ্রের বুকের অপূর্ব গাম্ভীর্যময় দৃশ্য, আরব সাগর, অপুরন্ত নীল সাগর রাতের আঁধারে যেন ঘন কালিমার জবনিকা ঢাকা। পিছনে পড়ে আছে মন্ত্রমুগ্ধের মতো সাজানো শহর। অদূরে দেখা যাচ্ছে তাজমহল হোটেলের রঙিন আলো, বড় বড় হরফে লেখা তাজ। মুগ্ধ বিস্ময়ে জীবন বলে উঠল, ওয়ান্ডারফুল, অপূর্ব। তার কথার কোনো উত্তর দেয় না ওরা কেউ। ওরাও বোধ হয় অবাক বিস্ময়ে উপভোগ করছিল চারদিকের মনোরম দৃশ্যগুলো। হঠাৎ কোথা থেকে যেন ধীরে ধীরে ভেসে এলো নারী কণ্ঠের সঙ্গীতের সামান্য রেশ, বাঙালি নারীর কণ্ঠস্বর, বাংলা গান। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, চাঁদ ফুল জোছনার গানার নয়। ওগো প্রিয় মোর, খোলো বাহুডোর, পৃথিবী তোমারে যে চায়। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, চাঁদ ফুল জোছনার গানার নয়।
ওগো প্রিয় মোর, খোলো বাহু ডোর, পৃথিবী তোমারে যে চায়, আর নয় নিষ্ফল ক্রন্দন, শুধু নিজের স্বার্থের বন্ধন। খুলে দাও জানালা, আসুক সারা বিশ্বের বেদনার স্পন্দন, আর নয় নিষ্ফল ক্রন্দন, শুধু নিজের স্বার্থের বন্ধন। খুলে দাও জানালা, আসুক সারা বিশ্বের বেদনার স্পন্দন। ধরণীর ধুলি হোক চন্দন, টিকা তার মাথে আজ পরে নাও, পরে নাও, পরে নাও। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, চাঁদ ফুল জোছনার গানার নয়। ওগো প্রিয় মোর, খোলো বাহু ডোর, পৃথিবী তোমারে যে চায়। আশ্চর্য, বাংলাদেশ থেকে 1200 মাইল দূরে এই পরিবেশে বাঙালি নারীর কণ্ঠের সঙ্গীত তারা কল্পনাও করতে পারেনি। শুধু গান নয়, সে গানের অপরূপ মাধুর্য তাদের বিমুগ্ধ করে। তাদের মন যেন ক্ষণিকের জন্য স্থান কাল পাত্রকে সম্পূর্ণ ভুলে গিয়ে কোন অদৃশ্য লোকের পথে উধাও হয়ে যায়, ভেসে আসে। বোম্বের সমুদ্র তীরে বাঙালি নারীকণ্ঠের অপূর্ব সঙ্গীত। ওরা তিনজনেই বিমুগ্ধ হয়ে যায়। যেদিক থেকে ভেসে আসছিল গান, তিনজনেই পায়ে পায়ে এগিয়ে যায় সেদিকে। অসিত বলে, সত্যি বাংলাদেশে যে জিনিসটা অত্যন্ত সহজ ও স্বাভাবিক, এখানে সেটা কেমন যেন আশ্চর্য বলে মনে হচ্ছে। মলয় বলে, হয়তো কোনো বাঙালি আর্টিস্ট বোম্বেতে কাজ করতে এসেছেন, এমনও হতে পারে। জীবন কটাক্ষ করে, বিশেষ করে গলা যেন কোনো আর্টিস্টকেই মানায়, কি বলিস? মলয় আর অসিত মৃদু হাসে। তিনজনে এগিয়ে যায়। সমুদ্র বেলা থেকে দূরে বসে একটি মেয়ে ধীরে ধীরে গান শেষ করে উঠে দাঁড়ায়। পরনের শাড়িটা সামলে নিয়ে ধীর পদে এগিয়ে চলে। আকাশে চাঁদ উঠেছে, আলো ছায়ার মায়ায় যেন বিচিত্র প্রকৃতি প্রাণ খুলে হাসছে। ভেসে ভেসে আসে সমুদ্র বাতাসের ক্ষীণ কান্না, প্রকৃতি দেবীর লীলাভূমি যেন। তিনজনে এগিয়ে এসেছিল। মেয়েটি তখন ফিরছে পায়ে পায়ে, মুখোমুখি দেখা। এগিয়ে অনুসূয়া দেবী যে। এ কি আপনারা? মানে আমাকে চিনতে পারছেন তো? চিনব না? মনে আছে, আজ থেকে প্রায় 3 বছর আগে একদিন অ্যালবার্ট হলে আপনার সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল। দেন ইউ রিমেম্বার মি? অফকোর্স। তারপর এরা কে? এদের সঙ্গে তো পরিচয় নেই। এ হচ্ছে আমার বন্ধু মলয় সেন, ব্যারিস্টার। আর এ হচ্ছে জীবেন হালদার, সাহিত্যিক। সো প্লেস টু বি অ্যাকোয়েন্টেড উইথ ইউ। কিন্তু আপনি হঠাৎ এখানে কি মনে করে অনুসূয়া দেবী? বেড়াতে। হঠাৎ আপনার আবার আমাদের মতো বেড়াবার নেশা কবে থেকে শুরু হলো? এটা নতুন নয় অসিতবাবু, এই নেশা আমার দীর্ঘদিনের। যাক, এতদিনে আমাদের মতো ভ্রমণ পাগল আর একজনের সঙ্গে পরিচয় ঘটল বটে। তিনজনেই একসঙ্গে হো হো করে হেসে ওঠে। অসিত প্রশ্ন করে, আপনি উঠেছেন কোথায় অনুসূয়া দেবী? এক আত্মীয়ের বাড়ি। কোন দিকে? দাদারে, আপনারা? আমরা আছি বেঙ্গল লজ হোটেলে। যাক, ভালোই হলো, বিদেশে এসে কয়েকজন ভালো সঙ্গী পাওয়া গেল। অনুসূয়া যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। চারজনে পায়ে পায়ে এগোয়। মলয় বলে, সত্যি আপনার গান কিন্তু প্রশংসার যোগ্য অনুসূয়া দেবী। ওই দুটো হবি নিয়েই তো বেঁচে আছি মলয়বাবু। না হলে আমার একঘেয়ে কর্মবহুল জীবনের মুহূর্তের জন্য শান্তি পেতাম কিনা সন্দেহ। কি কি হবি আপনার? জীবেন প্রশ্ন করে। প্রথম হচ্ছে ভ্রমণ, আর দ্বিতীয় হচ্ছে গান। সত্যি দুটো হবি উপভোগ্য বটে। এরকম হবি থাকলে পৃথিবীর কোনো নিঃসঙ্গতাই মানুষকে কাবু করতে পারে না। অসিত বলে ওঠে। তিনজনে আবার একসঙ্গে হো হো করে হেসে ওঠে।
দীর্ঘদিন পূর্বের সামান্য পরিচিতা কোনো নারীর সঙ্গে যে হঠাৎ আবার এভাবে ঘনিষ্ঠতা স্থাপিত হতে পারে, তা ছিল অসিতের কল্পনার বাইরে। আর মলয় এবং জীবেনও এই নব পরিচয়ের মধ্যে যেন এক অনাস্বাদিত আনন্দ অনুভব করে। এরপর অনসূয়াকে মাঝে মাঝেই দেখা যায় বেঙ্গল লজ হোটেলে। শুধু হোটেল নয়, সি বিচ, চৌপাটি, দাদার, মেলার, অন্ধেরির নানা জায়গায় আর মালাবার হিলসের আশেপাশে ভ্রমণরত 3টি বাঙালি তরুণ আর একটি বাঙালি নারীকে দেখেছে বোম্বের বহু লোক। 3জনের সঙ্গেই অনসূয়া একভাবে মেলামেশা করে, কথাবার্তা বলে। ভাবের আদান প্রদান এবং কথাবার্তার সূক্ষ্মতম জটিলতার মধ্য দিয়ে কিন্তু একটি মুহূর্তের জন্যেও বোঝা যায় না ওদের 3জনের মধ্যে বিশেষ কারো প্রতি অনসূয়ার কোনো দুর্বলতা আছে কিনা। দিনের পর দিন কাটে। 20 দিন পর ওরা বোম্বে থেকে ফিরে আসে কলকাতার বুকে। প্রত্যেকে আপন আপন কাজে যোগ দেয়। কিন্তু অনসূয়ার সঙ্গে তাদের যে নিবিড়তা গড়ে উঠেছিল বোম্বে থেকে, তাতে আর ছেদ পড়ে না কোথাও, বরং দিনের পর দিন যেন বেড়েই চলে তা। কিন্তু ওরা কেউই জানে না অনসূয়া বিশেষ কারো প্রতি বিশেষভাবে আকৃষ্ট কিনা। এইটুকুই পরিচয়ের পটভূমিকা। ঘটনা সংঘাতের শুরু এখান থেকেই। তারপর সুদীর্ঘ 5টি বছর কেটে গেছে। 5টি বছরের ওলটপালটে পৃথিবীর বুকে অনেক কিছু আমূলভাবে পাল্টে গেলেও একটি জিনিস কিন্তু পাল্টায়নি। সেটা হচ্ছে ওদের 3জনের সঙ্গে অনসূয়ার ভালোবাসা। নীরব সোনালী প্রেম, প্লেটোনিক লাভ। হ্যাঁ, এটাকে ভালোবাসা বলা চলে নিঃসন্দেহে, কিন্তু কোনো বিশেষ অর্থে নয়। গভীর বন্ধুত্বটাকে ভালোবাসা বললে যদি আপত্তি না থাকে, তবে এর মধ্যে নিশ্চয়ই আপত্তির কিছু নেই। কিন্তু এটা মলয়, অসিত বা জীবেনের জন্যে সম্ভব হয়েছিল বলে যদি চিন্তা করা যায়, তবে তা ভুল। এটা সম্ভব হয়েছিল কেবলমাত্র অনসূয়ার জন্যে। তবে আগে অনসূয়ার সম্বন্ধে কিছু কথা বলা প্রয়োজন, জানানো উচিত তার ইতিহাস। অনসূয়া পিতামাতার একমাত্র সন্তান। অবশ্য তাদের ধনী না বললেও মধ্যবিত্ত বলা চলে নিঃসন্দেহে। ছেলেবেলা থেকেই সে ছিল মেধাবী ছাত্রী। স্কুল জীবনে সে কোনোদিন দ্বিতীয় হয়নি। সবার চাইতে সে ছিল শ্রেষ্ঠ, ছিল পৃথক। কিন্তু বিধাতা বোধহয় দুর্ভাগ্যকে তার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে দিয়েছিলেন। তাই অনসূয়ার বাবা মা যখন মারা গেলেন, তখনও সে কৈশোরের গণ্ডি কাটিয়ে উঠতে পারেনি। 13 বছর মাত্র তখন তার বয়স। মাত্র 2 মাসের ব্যবধানে বাবা মা মারা যাওয়ার পর সে মানুষ হতে লাগলো বুড়ি দিদিমার তত্ত্বাবধানে। এছাড়া আত্মীয় স্বজন বলতে তার আর কেউ ছিল না। দিদিমা অবশ্য তাকে সত্যি খুব স্নেহ করতেন, প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন তিনি অনসূয়াকে। দিদিমার যত্নে ও নিজের চেষ্টায় অনসূয়া নিজেকে শিক্ষিত করে গড়ে তুলেছে। ইংরেজিতে অনার্স নিয়ে বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা ভালো স্থান দখল করে সে বিএ পাস করেছে মাত্র 19 বছর বয়সে। দিদিমার ইচ্ছে ছিল তিনি নাতনির বিয়ে দেবেন। কিন্তু বিচিত্র এক ধাতুতে তৈরি মেয়ে অনসূয়া। স্পষ্ট ভাষায় সে জানিয়ে দিল মনির মতো ছেলের দেখা না পেলে সে বিয়ে করবে না। বিয়ে না করে চাকরি নিল অনসূয়া কলকাতার এক গার্লস স্কুলের হেডমিস্ট্রেস। 5 বছর ধরে সে সেখানেই চাকরি করছে। চাকরি জীবন যেন ঠিক তার জন্যই সৃষ্টি হয়েছিল। তবে তার একঘেয়ে চাকরি জীবনের অবিশ্রান্ত খাটুনির মধ্যে ছিল একটা আনন্দপূর্ণ বিচ্ছেদ। সেটা ছিল তার ভ্রমণের নেশার মধ্যে দেশ দেশান্তরের বিচিত্র রহস্য আর বিচিত্রতর মানব মনের সঙ্গে মিলনের মাধ্যমে। মরুভূমির মধ্যে মরুদ্যানের মতো ছিল তার এই নেশা। এমনি দিন কাটছিল। ইতিমধ্যে হঠাৎ সেবার পুজোর ছুটিতে বোম্বে গিয়ে তার পরিচয় ঘটল মলয়, অসিত আর জীবেনের সঙ্গে। বিধাতা যেন তার সঙ্গে পরিচয় করিয়ে দেবার জন্যই ওদের 3 বন্ধুকে সৃষ্টি করেছিলেন। ওরাও যেন জন্মেছিল ঠিক তার মতো একটি মেয়ের সঙ্গে বন্ধুত্ব করবার জন্যেই। যেমন অদ্ভুত মেয়ে অনসূয়া, তেমনি বিচিত্র ওরা 3 বন্ধু। আর সবচেয়ে বিচিত্র ওদের সম্পর্ক। 3জনেই মনে প্রাণে ভালোবাসে অনসূয়াকে। অনসূয়াও হয়তো ভালোবাসে ওদের 3জনকে। কিন্তু 3জনের মধ্যে কাউকেই পৃথকভাবে পাওয়ার আনন্দ, উৎসাহ বা উদ্দীপনা নেই তার। এমনি করেই কেটেছে 5টি বছর। সুদীর্ঘ 5টি বছরের ইতিবৃত্ত রচিত হয়েছে তাদের জীবননাট্যে। দুঃখ, সুখ, হাসি, অশ্রু মেশানো 5টি বছর।
এই 5 বছরে কতবার ওদের কারো না কারো তরফ থেকে আহ্বান এসেছে অনসূয়াকে পৃথকভাবে পাওয়ার জন্যে, কিন্তু অনসূয়ার শুধু একটিমাত্র জবাব, তোমাদের তিনজনকে মিলিয়ে যে ইউনিট, তাকেই ভালোবাসি আমি। কিন্তু তোমাদের কাউকে, মানে কোনো একজনকে নিয়ে জীবনে সুখী হব, এই যদি ভাবো, তবে মস্ত বড় ভুল করবে। ওরা ভেবেছে তাদের কোনো একজনকে বরণ করলে পাছে অন্য দুজন দুঃখ পায়, এই জন্যই হয়তো অনসূয়া তাদের কোনো একজনকে পৃথকভাবে চাইতে পারে না। সেটা তার পক্ষে অসম্ভব, অকল্পনীয়। তাই সেদিন মলয় ওকে বলেছিল, তুমি যদি মনে করো অনসূয়া যে তুমি আমাদের কোনো একজনকে বরণ করলে আমাদের অন্য দুজন দুঃখ পাবে, তাহলে মস্ত বড় ভুল করবে তুমি। এর মধ্যে আমাদের আপত্তি বা অমতের কিছু নেই, আমরা এটাকে একটা স্পোর্ট বলেই গ্রহণ করব। এর জন্যে তোমারও লজ্জার কিছু থাকবে না। অনসূয়া তার উত্তরে মলয়ের গালে একটা হালকা টোকা দিয়ে বলেছিল, কেন, বন্ধুত্বটাকে কলঙ্কিত না করলে কি ভালো লাগছে না তোমার? মলয় ধীর কণ্ঠে শুধুমাত্র উত্তর দিয়েছিল, সত্যি অনসূয়া, তুমি রহস্যময়ী, স্ট্রেঞ্জ ওম্যান ইনডিড। ঠিক এমনি কথাই বলেছিল অসিত এবং জীবেনও। বারবার ওকে ওই একটি কথাই শুনতে হয়েছে যে ওরা তাকে ত্যাগ করতে প্রস্তুত, অবশ্য যদি সে একজনকে বরণ করতে চায়। এর উত্তরে জীবেনকে একটা সুন্দর জবাব দিয়েছিল অনসূয়া, বলেছিল, ত্যাগ করাটা তোমাদের একটা নেশার মতন পেয়ে বসেছে জীবন। ত্যাগের আনন্দের মধ্য দিয়ে তোমরা পেতে চাও বোহেমিয়ান প্লেজার, কিন্তু আমি ওতে রাজি নই। আই অ্যাম রেডি টু ফেস অল ট্রাভেলস, কিন্তু তিনজনের সঙ্গে বন্ধুত্ব যেন আজীবন বজায় থাকে। অনসূয়ার দিদিমাও তাকে অনেকবার বলেছেন এই বিষয়ে, বলেছেন, কেন মিথ্যে তিনজনকে কষ্ট দিচ্ছিস দিদি, তার চেয়ে ওদের মধ্যে একজনকে ঠিক মনের মতো করে কি ভালোবাসতে পারিস না? কে বললে পারি না? আমি ওদের তিনজনকেই সমান ভালোবাসি। তোমাদের মহাভারতে আছে দ্রৌপদীর কথা, পড়েছ তো? আমি ঠিক দ্রৌপদীর মতোই ওদের ভালোবাসি। দিদিমা বলেছেন, তা দ্রৌপদী তো আর বিয়ে না করে ভালোবাসতো না, সে ছিল পঞ্চপাণ্ডবের স্ত্রী। কিন্তু একালে যে ওটি হওয়ার উপায় নেই। একসঙ্গে একটির বেশি পুরুষকে বিয়ে করবার আইন এখন আর নেই। থাকলে দেখতে ওদের তিনজনকে একসঙ্গে আমি বিয়ে করে ফেলতাম। দিদিমা হাসতে হাসতে বলেছেন, কি যে বলি শোনো, তোর মুখেই দেখছি কিছুই আটকায় না আজকাল। তাছাড়া তিনটে ব্যাটা ছেলেকে একসঙ্গে ভালোবাসা, এরকম কথা তো জন্মেও শুনিনি। তোর দেখছি সবই সৃষ্টি ছাড়া। কেন, দ্রৌপদী কি করতেন? দ্রৌপদীও পঞ্চপাণ্ডবের মধ্যে একজনকে বেশি ভালোবাসত, অর্জুনকে সে বেশি ভালোবাসত। আমি তাহলে দ্রৌপদীকে হার মানিয়েছি। দ্রৌপদী যা পারিনি আমি তা পেরেছি, তাই না দিদিমা? জানি নে বাবু, তোদের সব আজকালকার মেয়েদের ধরন ধারণ। আমাদের সময়ে 8 বছরে গৌরীদান হতো, জানিস? কিন্তু তাতে কি তোমরা সত্যি সুখী হতে দিদিমা? অসুখী বা এমন কি হতাম? আমি তো 9 বছরে এসেছিলাম স্বামীর ঘর করতে, তার জন্যে কি কোনোদিন এতটুকু? দিদিমা মাঝপথে কথা থামিয়ে দেন। অনসূয়া ঠাট্টা করে বলে, তা আমার দাদুর মতো ভালো মানুষ স্বামী কোথায় পাবে বলো? তিনি বলেই তোমার যত আবদার সহ্য করেছিলেন। মৃত স্বামীর কথা মনে পড়ায় দিদিমার চোখ দুটো জলে ভরে ওঠে। কত কথা একে একে তার মনের পর্দায় ভেসে ওঠে। ধীরে ধীরে একটা দীর্ঘশ্বাস ফেলেন তিনি। এমনি করে পুরো 5টি বছর কেটে গেছে, কিন্তু অচ্ছেদ্য 5টি বছরের নিরঙ্কুশ মেলামেশার মধ্যে মুহূর্তের জন্য এই কথাটা কারো মনে হয়নি যে এর মধ্যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, কোনো কালিমা এসে ম্লান করে দিতে পারে তাদের অনাবিল আনন্দধারাকে। আর আকস্মিকভাবেই ঘটে গেল সে দুর্ঘটনা, অকল্পনীয় বলা যেতে পারে তাকে। সেবার বড়দিনের বন্ধে ওরা বেড়াতে গিয়েছিল পুরীতে। পুরীর তরঙ্গবহুল সমুদ্র বেলায় জগন্নাথদেবের মন্দিরের ভক্তিপূর্ণ আবেশময় পরিবেশের মধ্যে বসে ওরা যেন ভুলতে চেয়েছিল পৃথিবীকে, ভুলতে চেয়েছিল জীবনের গ্লানিকে, নিরানন্দকে। কিন্তু এখানেই ঘটল প্রথম দুর্ঘটনা। আকস্মিকভাবে জীবনের মৃত্যু ঘটল পুরী সি ভিউ হোটেলে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে ডাক্তার ডেকে মৃতদেহটা দেখানো হলে তিনি রায় দিলেন, ইটস নট এ ন্যাচারাল ডেথ,
এটা স্বাভাবিক মৃত্যু নয়, এর মধ্যে রয়েছে কোনো একজন লোকের অদৃশ্য হাত। এটা হচ্ছে একটা কালপেবল হোমিসাইড। কথাটা প্রথমে ওরা যেন বিশ্বাস করিয়ে উঠতে পারে না, কিন্তু ডাক্তার ভদ্রলোক পরামর্শ দেন পুলিশে খবরটা জানাতে। কিন্তু পুরীতে তো আর ফোন নেই, কাজেই মলয় সেন নিজে থানায় যায় খবরটা জানাবার জন্যে। সারা পুরীর বুকে খবরটা ছড়িয়ে যায়, সি ভিউ হোটেলে একটা মারাত্মক খুনের ব্যাপার ঘটে গেছে। কিন্তু মুহূর্তের কোন অদৃশ্য হাতের অব্যর্থ ছোঁয়ায় যে তাদের একজন এত আপনার বন্ধুকে জীবন দিতে হলো, এ কথা কল্পনা করার মতো মনির অবস্থাও ছিল না ওদের। তবু এটা সত্য, এ নিয়তির অদৃশ্য হাতের অলঙ্ঘনীয় লিপি। এটা নিষ্ঠুর বাস্তব। আর কোনো দিনের জন্যেও জীবনকে তারা তাদের একান্ত সান্নিধ্যে পাবে না, পেতে পারে না। চিরদিনের জন্য সে তাদের কাছ থেকে হারিয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। ভাবছিল অনসূয়া হোটেলের দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে। বাইরে রাতের কালো ডানা বিবশ পৃথিবীকে কেমন যেন একটা অজানা রহস্যে ভরিয়ে তুলেছে। কত কথাই না মনে পড়ে অনসূয়ার। জীবনকে ঘিরে যে দু একটা স্বপ্ন তার জীবনে রচিত হয়েছিল, সেসব স্বপ্ন কাব্যের রঙিন আলো ছায়া তার জীবন মরতে যেন এনেছিল ক্ষণ চাপল্যের আনন্দ। কিন্তু নিজেই সে এনেছিল তার মধ্যে একটা নিষ্ঠুর আঘাত। মনে পড়ে সেই দিনও ছিল এমনি একদিন। প্রকৃতির অঙ্গনে ছিল বসন্তের অভিসার উৎসব। এমনি বাসন্তী সন্ধ্যায় সে আর জীবন বসেছিল দার্জিলিং শহরের বারছিলের ধারে। প্রকৃতির অখণ্ড শ্যামলিমার মাঝে মাঝে রঙিন ফুলের সম্ভার। সে আর জীবন বসেছিল পাশাপাশি। মলয় আর অসিত গিয়েছিল তখন অবজারভেটরি হিলের দিকে বেড়াতে। এক দৃষ্টে জীবন চেয়েছিল তার মুখের দিকে। অনসূয়া প্রশ্ন করেছিল, কি দেখছো অমন করে? তোমাকে। সে তো আজ নতুন নয়, এমনি করে তো অনেকবার দেখেছো। তাতে কি স্বাদ মেটেনি? না, এই স্বাদ মিটবার নয় অনসূয়া, মিটতে পারে না। কবি আর শিল্পীরা তাই বুঝি যুগে যুগে করে গেছেন জীবনের জয়গান। কিন্তু কিন্তু নয় অনসূয়া, আজকের এই অবারিত প্রকৃতির মাঝে, অনপেক্ষ আকাশের নিচে নতুন করে দেখছি তোমায়। যুগে যুগে যে স্বপ্নমায়া মাখা চোখ নিয়ে পুরুষ দেখেছে নারীকে। একটা কথা অনসূয়া, বলো। কেন তুমি দিনের পর দিন এভাবে নিজেকে বঞ্চনা করে চলেছ? শুধু নিজেকে নয়, সেই সঙ্গে আমাদেরও। তোমাদের? নয়তো কি? কেন 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 বারবার শুধু একটিমাত্র প্রশ্ন আজ আমার মনকে ধ্বংস করে দিচ্ছে। বিবেকের অনুশাসন তুমি মানো না জীবন? হ্যাঁ, বিবেক মানি, কিন্তু বিবেক বলে না নিজেদের হৃদয়বৃত্তিকে বঞ্চিত করে, আদর্শকে লঘু করে বন্ধুত্বকে সবার ঊর্ধ্বে স্থান দেওয়া। আর কেনই বন্ধুত্ব? অহরহ কি আমরা প্রত্যেকে অফুরন্ত পিপাসা বুকে নিয়ে তৃষ্ণায়? থামো! অনসূয়া যেন গর্জে ওঠে, তীক্ষ্ণ কণ্ঠে কথাটা বলে সোজা উঠে দাঁড়ায় সে। ঔষি লেখার মতো ঝিলিক দিয়ে উঠে যেন। জীবনের দিকে চেয়ে বলে, সাহিত্যিক বলে পরিচয় দিতে লজ্জা করে না তোমার? লজ্জা করে না ভদ্রতার আবরণ ধারণ করে? আর তোমার কি ঘৃণা হয় না আমাদের তিন বন্ধুর দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের এভাবে নাচিয়ে নিয়ে বেড়াতে? জীবন! আজ তোমার কোনো ধমক শুনতে প্রস্তুত নই আমি। কোনো শাসনের অনুশাসনে আমাকে বাধা দিতে পারবে না তুমি। আমি শুধু শুনতে চাই তোমাকে চিরদিনের জন্য নিবিড়ভাবে পেতে পারি কিনা। যদি তাতে আপত্তি থাকে, চিরদিনের জন্য দূরে চলে যাব, আর কোনো দিন মুহূর্তের জন্যও তোমার সামনে এসে দাঁড়াবো না আমি। বলো বলো অনসূয়া, কি তোমার ইচ্ছা? উদগ্র আবেগে জীবন তার বলিষ্ঠ হাত দিয়ে অনসূয়াকে আলিঙ্গন করে। কিন্তু সে শুধু একটা মুহূর্ত, একটা সজোর আঘাত এসে পড়ে তার গালে, একটা চাবুকের মতোই নির্মমতা মাখানো যেন। জীবন অনসূয়াকে ছেড়ে দেয়। অনসূয়া তীক্ষ্ণ কণ্ঠে বলে, বন্ধুত্বকে কলঙ্কিত করতে লজ্জা হয় না তোমার? ঘৃণা জাগে না? এই মুহূর্তে তুমি আমার সামনে থেকে দূরে চলে যাও। সঙ্গে সঙ্গে জীবন অনসূয়ার সামনে থেকে প্রস্থান করে দ্রুত পায়। আধ ঘন্টা পরে একা হোটেলে ফিরে এসে অনসূয়া শুনতে পায় জীবন হোটেল ছেড়ে, দার্জিলিং শহর ছেড়ে চলে গেছে কলকাতায়। হোটেলের ভুটিয়ার চাকরটার হাতে একটা চিঠি রেখে সে তার বাক্স বেরিং নিয়ে রওনা হয়েছে কলকাতার দিকে। অনসূয়া চিঠিটা খুলে ফেলে। ছোট চিঠি, তাতে লেখা, অনুসূয়া,
মুহূর্তের ভুলের জন্যে নিশ্চয়ই ক্ষমা মিলবে তোমার কাছ থেকে। অবশ্য এ ভুলের জন্য আমি একা দায়ী নই। দায়ী দার্জিলিংয়ের প্রকৃতি, দায়ী বাসন্তী সন্ধ্যা, বার ছেলের গাছে গাছে সবুজের উৎসব। আশা করি ক্ষমা করবে তুমি। আর এ কথা মলয় বা অসিতকে জানিয়ে তাদের চোখে নিশ্চয়ই আমাকে হেয় করবে না তুমি। প্রীতি ও ভালোবাসা নিও। ইতি তোমার জীবেন। অনুসূয়া সে কথা কোনোদিনই মলয় বা অসিতকে বলেনি। আর বলবি বা কেমন করে? সেদিনের সেই বাসন্তী সন্ধ্যায় বার ছেলের মনোমুগ্ধকর পরিবেশে একটি সুন্দর পুরুষের নিবিড় আলিঙ্গন কি তার জীবন মরতেও ক্ষণ বসন্তের জোয়ার বয়ে নিয়ে আসেনি? এসেছিল সত্যি। আর সাময়িক উত্তেজনায় জীবনকে নিষ্ঠুরভাবে প্রত্যাখ্যাত করলেও একটা তীব্র জ্বালা তার সারা মনকে যেন বিপুলভাবে কষাঘাত করে ফেলেছিল। বারবার একটা কথাই যেন ঘুরে ফিরে তার মনের মধ্যে বেজে বেজে উঠছিল। তার এই সুদীর্ঘ 24 বছরের জীবনের কী উদ্দেশ্য, কী তার পরিণাম, কী সে চায়, কেন তার মনের এই দুর্বলতা, এই অসহায়তা? তাই সেদিন গভীর রাতে হোটেলের ঘরে একা বসে আলো জেলে সে চিঠি লিখতে বসল। প্রিয়তমেষু, সেদিন মুহূর্তের উত্তেজনায় তোমাকে যেভাবেই হঠাৎ প্রত্যাখ্যান করেছিলাম, তাতে আমার মনেও কম দুঃখ বাজিনি। সেদিন তোমার বলিষ্ঠ নিষ্ঠুর আবেদনের মধ্যে আমি পেয়েছিলাম জীবনের আস্বাদ। তাই মনকে বিচার করে দেখলাম সে তোমাকে চায়, চায় নিবিড়ভাবে। কিন্তু চিঠিখানা শেষ করেনি অনুসূয়া। মুহূর্তের মধ্যে তার মনের ভেতর সব যেন এলোমেলো হয়ে যায়। সে যেন ভাবে, এসে কি করতে চলেছে? সাময়িক উত্তেজনার বশে সে বন্ধুত্বের মর্যাদাকে চিরদিনের জন্য বিসর্জন দিতে চলেছে। এরপর কি অসিত আর মলয়ের কাছে কি কৈফিয়ত দেবে সে? তার এই কাজের জবাব কি থাকতে পারে? চিঠিটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে অনুসূয়া। আর একখানা কাগজে সে লিখতে থাকে, প্রিয় জীবেন, তোমার যে অনুশোচনা এসেছে এজন্য আমি আনন্দিত। মানুষ মাঝে মাঝে তার রেশনালিটি ভুলে গিয়ে প্যাশনের দাস হয়। সে ভুলে যায় বিবেককে, ভুলে যায় সংস্কারকে। কিন্তু ভুলই মনুষ্যত্বের লক্ষণ। কাজেই তোমার এই ভুলকে ক্ষমা করবার মতো মনের বল আমার নিশ্চয়ই আছে। না, মলয় বা অসিতকে এই বিষয়ে আমি কিছু বলিনি, বলবও না কোনোদিন। তাছাড়া তারা জানে তুমি কেমন খামখেয়ালি। তোমার এই খামখেয়ালি নেশার সঙ্গে তারা পরিচিত। তাই তোমার এই সাময়িক অন্তর্ধানকে তারা নিশ্চয়ই সাধারণ চোখেই দেখতে সক্ষম হবে। প্রীতি নিয়েও, ইতি তোমার অনুসূয়া। কলকাতার ঠিকানায় চিঠিখানা পোস্ট করে দিয়েছিল অনুসূয়া। তারপর সুদীর্ঘ 2 বছর কেটে গেছে। জীবনের তরফ থেকে এমন সুদৃঢ় আহ্বান আর আসেনি। অনুসূয়ায় আর তাকে সেভাবে দাবি করেনি। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে অনুসূয়ার বুক ভেঙে। সেই জীবেন আজ মৃত। আর ডাক্তারের মতে তার সে মৃত্যু সাধারণ মৃত্যু নয়, কেউ বিশেষ উদ্দেশ্যে তাকে হত্যা করেছে। বললেন, এই কেস অফ মার্ডার? হ্যাঁ স্যার। আপনার মার্ডার বলে সন্দেহ হলো কেন? আমরা সাধারণ মৃত্যু বলেই মনে করেছিলাম এটাকে, কিন্তু ডক্টর সেনগুপ্ত এসে মৃতদেহ পরীক্ষা করে বললেন এটা হচ্ছে আনন্যাচারাল ডেথ। বুঝলাম, কিন্তু কারো ওপর আপনাদের সন্দেহ হয় কি সেইটা ঠিক বুঝতে পারছি না। আমরা 3 বন্ধু, একজন বান্ধবী ছাড়াও হোটেলে আরও অনেকে আছেন। তাছাড়া চাকর ঠাকুর এমনি আরও কত তো রয়েছে। আচ্ছা, জীবেনবাবু কি একা ঘরে থাকতেন? হ্যাঁ, 3টে ঘর ভাড়া নিয়েছিলাম আমরা। একটা ছোট ঘরে থাকতো জীবেন, একটা ছোট ঘরে অনুসূয়া, আর বড় একটা ঘরে আমি আর অসিত। হোটেলে মোট কখানা ঘর? 18খানা। মেম্বার কতজন ঠিক
জানি না, তবে শুনেছি 30-35 জন। এটা সত্যি জটিল কেস বটে। এতগুলো লোকের মধ্য থেকে কে কালপিট তা খুঁজে বের করা। তাছাড়া যেখানে মোটিভ ঠিক স্পষ্ট জানা যাচ্ছে না। কি বলেন মিস্টার চট্টরাজ? কোণের চেয়ারে উপবিষ্ট দীর্ঘদেহ একজন বাঙালি ভদ্রলোক বললেন কথাটা। মিস্টার চট্টরাজ যেন হঠাৎ সম্বিত ফিরে পান। বলেন, শুনুন মলয়বাবু, ওনার সঙ্গে পরিচয় করে দিই। উনি হচ্ছেন বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ দীপক চ্যাটার্জি। নিশ্চয়ই শুনেছেন ওর নাম। নমস্কার, মলয় বলে। আপনি কেসে আমাদের হয়ে একটু ইনভেস্টিগেট করুন না। শুনেছি আপনি যে কেসে হাত দেন তাতে আজ পর্যন্ত ব্যর্থ হননি। এসে দীপক বলে, ঠিক অতটা না হলেও বরাত গুণে অনেকগুলো জটিল কেসে যে সাফল্য লাভ করেছি এই কথা সত্যি। মিস্টার চট্টরাজ বলেন, দীপকবাবু 2 দিনের জন্য বেড়াতে এলেন পুরীতে, আর সঙ্গে সঙ্গে এখানে ঘটল মার্ডার। অতএব আপনাকে তো নিষ্কৃতি দিতে পারি না। তাছাড়া দীপক হেসে বলে, মিস্ট্রিকে আনভেল করবার মধ্যেই তো আমার যত আনন্দ। অল মাই প্লেজার। কিন্তু একটা শর্ত থাকবে মিস্টার সেন। বেশ, বলুন কি আপনার শর্ত? যে কেউই কালপিট হোক না কেন তাকে শাস্তি গ্রহণ থেকে বিরত করবার জন্য আমাকে অনুরোধ করতে পারবেন না। মেবি ইজ ইউর ফ্রেন্ড অ্যান্ড রিলেটিভ। বেশ, আমি কথা দিচ্ছি। দেন মিস্টার চট্টরাজ, চলুন আমরা যাত্রা করি মিস্টার সেনের সঙ্গে। উই শুড হ্যাভ প্রপার টাইম ফর ইনভেস্টিগেশন। মিস্টার চট্টরাজের সঙ্গে দীপক উঠে দাঁড়ায় সিভিউ হোটেলের দিকে যাওয়ার জন্যে। দীপক আর মিস্টার চট্টরাজকে নিয়ে পুলিশের গাড়িটা এসে থামে সিভিউ হোটেলের সামনে। হোটেলের ম্যানেজার মিস্টার স্বামীনাথন ওদের সাদর অভ্যর্থনা জানিয়ে ডেকে নিয়ে যান ভেতরে। মিস্টার চট্টরাজ বলেন, বহুদিন হলো তো আপনি হোটেল চালাচ্ছেন মিস্টার স্বামীনাথন, কিন্তু এমন ঘটনা তো কখনো ঘটেনি এই হোটেলের ইতিহাসে। সত্যি আমরাও অবাক হয়ে গেছি স্যার। আর এই ভদ্রলোকেরা এর আগেও 2-1 পুরী বেড়াতে এসে আমার হোটেলেই ঘটেছেন। কিন্তু দীপক মলয় সেনের দিকে চেয়ে প্রশ্ন করে, আপনারা বোধহয় বেড়াতে খুব ভালোবাসেন? ঠিক ধরেছেন, এটা আমাদের 3 বন্ধুরই একটা মস্ত বড় হবি। শুধু আমাদের নয়, আমাদের বান্ধবী অনস্বরও আছে এই নেশা। আচ্ছা, একটা কথা মিস্টার সেন, দীপক শুরু করে। বলুন, ইতস্তত করবার কিছু নেই মিস্টার চ্যাটার্জি। আপনি বললেন এতদিন থেকে অনসূয়া দেবীর সঙ্গে আপনাদের 3 বন্ধুরই এত নিবিড়তা রয়েছে। তবে আপনাদের মধ্যে যে কোনো একজনের সঙ্গে ওর বিবাহটাই কি স্বাভাবিক ছিল না? হয়তো ছিল, কিন্তু তা হয়নি অনসূয়ার ইচ্ছাতে। আমাদের কেউ তাকে এ বিষয়ে প্রশ্ন করলে সে বলতো তার যা কিছু ভালোবাসা তা আমাদের 3 জন মিলে যে ইউনিট তাকে। তা থেকে যখন যে কেউ একজন পৃথক হয়ে যাবে তখনই সে আকর্ষণের রং যাবে ফিকে হয়ে। তার চেয়ে আমাদের বন্ধুত্ব, আমাদের সাহচর্যই ছিল ওর কাছে বেশি কাম্য। বুঝলাম। একটা দীর্ঘশ্বাস ফেলে দীপক বলে, স্ট্রেঞ্জ সাইকোলজি ইন ইট। যাক, এবার চলুন যে ঘরে ঘটনাটা ঘটেছে সেখানে যাওয়া যাক। 3 জনেই দোতলার দিকে পা বাড়ান। ম্যানেজার মিস্টার স্বামীনাথনও ওদের অনুসরণ করেন। দোতলায় সার ঘর, ছোট বড় মাঝারি। সবচেয়ে কোণের ঘরটাতে থাকতো জিমেন হালদার। একটা পৃথক ঘর নিয়েছিল স্বেচ্ছায়। বলেছিল একা একটা ঘরে থাকলে সাহিত্য সাধনার পথে বিঘ্নতা একটু কম হবে। কিন্তু বেচারা তখন কি আর জানতো যে পৃথক ঘর নেওয়াটাই ওর জীবনের উপর কালের নিষ্ঠুর জবনিকা টেনে দেবে। সকলে একে একে ঘরের মধ্যে গিয়ে দাঁড়ান। ঘরের কোণে জানলার ধারে খাটটা, খাটের ওপর তখনও পড়েছিল মৃতদেহটা। দীপক মলয়ের দিকে চেয়ে প্রশ্ন করে, মৃতদেহটা কি আগাগোড়া ঠিক ওখানেই ছিল মলয়বাবুর? না, জানালার ধারে মৃতদেহটা পড়েছিল, সেখান থেকে তুলে এনে খাটে শুয়ে দেওয়া হয়েছে। ভালো কথা, একটা ডেফিনেট ক্লু পাওয়া গেল বটে। কিন্তু কীভাবে যে ওর মৃত্যু ঘটেছে তা মেডিকেল এক্সামিন ছাড়া সঠিক বলা যায় না। মিস্টার চট্টরাজ, আপনি ওর দেহটা কোনো এক্সপার্ট মেডিকেল অফিসারের কাছে পাঠাবার ব্যবস্থা করুন। আচ্ছা মিস্টার চ্যাটার্জি, দেহে কোনো আঘাত চিহ্ন নিশ্চয়ই নেই? দীপক প্রশ্ন করে মলয়ের দিকে চেয়ে। মলয় বলে, না, স্ট্যাব গান শট কিছুই নেই। তাই তো আমরা এটাকে ন্যাচারাল ডেথ বলেই মনে করেছিলাম, ভেবেছিলাম স্বাভাবিক মৃত্যু। কিন্তু বুঝেছি, বাধা দেয় দীপক। এখন দেখুন তো মিস্টার চট্টরাজ, আর কোনো ক্লু পাওয়া যায় কিনা? না, আর তো কিছুই দেখছি না। নাথিং রিমার্কেবল। আছে মিস্টার চট্টরাজ, নিশ্চয়ই আছে। কোথায়? ওয়ার আর আদার ক্লুজ? জানালার গরাদটা দেখেছেন? হ্যাঁ, কিন্তু তাতে ওই দেখুন, জানালার গরাদে জড়ানো রয়েছে এক টুকরো তামার তার। ভালো করে দেখুন। হ্যাঁ, দেখছি তো, কিন্তু ও থেকে কি প্রমাণ হয়? অনেক কিছু। ওই তারটুকু খুলে পকেটে রাখুন তো।
আচ্ছা, বিস্মিত মিস্টার চট্টরাজ তামার তারটুকু জানালার গড়া থেকে খুলে পকেটে রাখেন। দীপক বলে, আর কোনো প্রয়োজন নেই ঘরে। দের ইজ নো আদার নেসেসিটি হিয়ার। এখন পরীক্ষা করতে হবে ঘটনাস্থলে বা তার কাছাকাছি উপস্থিত পাত্রপাত্রীদের। এখন হচ্ছে স্টেটমেন্টের পালা। দেখা যাক স্টেটমেন্টের ভেতর থেকে কোনো নতুন তথ্য বের করা যায় কিনা। মিস্টার চট্টরাজ মলয়ের দিকে চেয়ে প্রশ্ন করেন, আপনার অন্য বন্ধু এবং বান্ধবী কোথায়? তারা পাশের ঘরে আছে। এমন একটা আনএক্সপেক্টেড শখে ওরা বড্ড ভেঙে পড়েছে। কোয়াইট ন্যাচারাল, বলেন মিস্টার চট্টরাজ, কিন্তু স্টেটমেন্ট তো নিতে হবে তাদের। আফটার অল আওয়ার ডিউটি মাস্ট বি ফুলফিল ফাস্ট। আমাদের কর্তব্য আগে শেষ করতে হবে। বেশ, আসুন আমার সঙ্গে। আচ্ছা, মৃতদেহটা সবার আগে কার নজরে এসেছিল? দীপক প্রশ্ন করে মলয় সেনের দিকে চেয়ে। সবার আগে দেখেছিল অনসূয়া। তাহলে তার স্টেটমেন্টই সবার আগে নেওয়া উচিত। এখন ডেড বডিটা আগে ডিসপ্যাচ করে দিন মিস্টার চট্টরাজ। মিস্টার চট্টরাজ উপযুক্ত ব্যবস্থা করবার জন্য ঘর থেকে বেরিয়ে যান। আধ ঘন্টার মধ্যেই মৃতদেহটা পুলিশ মর্গে পাঠাবার ব্যবস্থা করে ফিরে এলেন মিস্টার চট্টরাজ। তিনি এসে দীপককে বললেন, ব্যবস্থা করে এলাম মিস্টার চ্যাটার্জি, এবার চলুন ইন্টারোগেশনের কাজ আরম্ভ করা যাক। শুরু হলো ইন্টারোগেশনের পালা। সবার আগে অনসূয়া। অনসূয়াই প্রথমে আবিষ্কার করেছিল মৃতদেহ। সেই প্রথমে ব্যাপারটা জানিয়েছিল অন্য দুই বন্ধুকে এবং হোটেলের ম্যানেজারকে। দীপক তাই সবার আগে তার স্টেটমেন্ট নিতে শুরু করলো। আমি সবার আগে দেখেছিলাম তাকে মৃত অবস্থায়। আমার দুর্ভাগ্য, খুব ভোরে উঠে চা আর খাবার তৈরি করে আমি গিয়েছিলাম ওর ঘরে। সেখানে মলয় আর অসিতকে চা ও খাবার দিয়ে এ ঘরে এসে দেখি জানলার ধারে শুয়ে রয়েছে জীবেন। আমি ভাবলাম হয়তো রাতে গরমে ঘুম হচ্ছিল না, তাই খাটের উপর না শুয়ে সে জানালার ধারে শুয়েছিল। তাই আমি টেবিলের উপর চা আর খাবার রেখে তার গায়ে হাত দিয়ে ডাকলাম, কিন্তু কিন্তু গায়ে হাত দিয়ে চমকে উঠলাম আমি। তার গা বরফের মতো ঠান্ডা। আমি এসে ডাকলাম মলয় আর অসিতকে। তারাও অবাক হয়েছিল কথাটা শুনে। দুজনে দুজনে ছুটে এলো এ ঘরে। তারপর যখন দেখতে পেল আমি যা বলেছি তা অক্ষরে অক্ষরে ঠিক, তখন তারা ছুটে গেল হোটেলের ম্যানেজার মিস্টার স্বামীনাথনের কাছে। তিনিই পরামর্শ দেন ডাক্তারবাবুকে ডাকবার জন্য। আচ্ছা, সম্প্রতি কি আপনার সঙ্গে এদের তিনজনের কারো মনোবিরোধ হয়েছিল? না। আচ্ছা, জীবেনবাবু কি আপনাকে বিয়ে করবার জন্য ব্যগ্র হয়েছিলেন বলে মনে হয় আপনার? এটা যদিও ব্যক্তিগত ব্যাপার, তবু বলছি এদের তিনজনের কারো আমার সঙ্গে বিবাহিত হতে আপত্তি ছিল না। একটা কথা অনুসূয়া দেবী, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এদের কারো প্রতি আপনার কি কোনো স্পেশাল আকর্ষণ ছিল না? না। অনুসূয়া সলজ্জভাবে ঘাড় নেড়ে বলে, কিন্তু তার মুখের রেখায়, ওই রক্তাভ মুখের ভঙ্গিমার মধ্য দিয়ে অন্য কোন একটা কথা প্রকটিত হয়ে উঠেছিল। দীপক আর কথা বাড়ায় না, বলে, এবার আপনি যেতে পারেন অনুসূয়া দেবী, অসিত বাবুকে এবার পাঠিয়ে দিন। অনুসূয়া ধীরে ধীরে উঠে দাঁড়ায়। ডক্টর অসিত গাঙ্গুলির ইন্টারোগেশন শুরু হলো। বিগত 5 বছর অনুসূয়ার সঙ্গে আমাদের ঘনিষ্ঠতা ঘটে, তবে জীবনের সঙ্গে আমাদের বন্ধুত্ব ছেলেবেলা থেকে। স্কুল জীবনে আমরা একসঙ্গে পড়েছি, কলেজ জীবনেও ছাড়াছাড়ি হয়নি। সত্যি কথা বলতে কি, শুধু জীবনের কথা কেন, আমাদের মধ্যে কেউ যে এত সত্বর মারা যেতে পারে এটা ধারণা করেও উঠতে পারিনি। শুধু আমি নয়, অনুসূয়া এবং মলয় তিনজনেই এই ঘটনাতে কেমন যেন বিহ্বল হয়ে পড়েছে। দীপক এবার প্রশ্ন করে, আচ্ছা একটা কথা ডক্টর গাঙ্গুলি, আপনি তো নিজে ডাক্তার, তবে মৃতদেহ পরীক্ষার জন্য আর একজন ডাক্তার ডাকলেন কেন? অসিত বলে, সত্যি বলতে কি আমি এতটা পারপ্লেক্সড হয়েছিলাম যে মুহূর্তের জন্য চিন্তা করতে পারিনি এর পরিণতি।
সব কিছু মাথার মধ্যে কেমন যেন গুলিয়ে গিয়েছিল। তাই আমি মলয়কে বললাম একজন ডাক্তার ডেকে আনতে। তাছাড়া জীবনের মৃত্যুটা স্বাভাবিক না অস্বাভাবিক সে কথাও তখন চিন্তা করবার অবকাশ পাইনি। এর আগেও তো বহু জায়গায় আপনারা ভ্রমণ করেছেন, এমন কোথাও কারণ কি আপনার জানা আছে যার জন্যে জীবনবাবুর মৃত্যু হতে পারে? আমার কেন, আমাদের তিনজনেরই জানা আছে সে কথা। সেই কথা যদি জানতে চান তবে একটা ইতিহাস শোনাতে হবে আপনাকে। আসামের একটা মন্দিরের ব্যাপার। আপনার অন্য কাজ যদি কিছু থাকে শেষ করেন, পরে সে ঘটনাগুলো সব শুনবেন, সেই ভালো। আচ্ছা, এবার একটা প্রশ্ন করছি আপনাকে। কাল রাতে অস্বাভাবিক কিছু ঘটেছিল বলে কি মনে আছে আপনার? না দিবাবু, কাল রাতে আমার শরীরটা ভালো ছিল না, মাথাটা একটু ধরেছিল। আমি তো একটা সোনালজিন ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম ভেঙেছে আজ সকালে। রাতে কিছু ঘটে থাকলেও আমার পক্ষে তা জানা সম্ভব নয় মোটেই। আচ্ছা, এবার তাহলে মলয়বাবুকে একবার পাঠিয়ে দিন ডক্টর গাঙ্গুলি। অসিত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। মলয় সেন আসেন। না, আকস্মিক এমন কোনো কারণ ঘটেনি যার জন্য জীবনের এই অপমৃত্যু সম্ভব। তাছাড়া সে নির্বিরোধ সাহিত্যিক, সহসা তার প্রতি কারো রাগ হওয়া অকল্পনীয়। দীপক প্রশ্ন করে, যদি মনে করি আপনাদের মধ্যেই কেউ তাকে হত্যা করতে পারেন? মলয় হু হু করে হেসে উঠে বলে, অসম্ভব, এমন মনোভাব আমাদের কারো মনে কোনোদিন জাগতে পারে এটা কল্পনাও করতে পারি না আমি। কিন্তু একটা কথা মিস্টার সেন, আপনার অন্য বন্ধু বা বান্ধবীর বিষয়ে কি আপনি স্থির নিশ্চিতভাবে কথা বলতে পারেন? নিশ্চয়ই। তাহলে আমার আর কিছু বলবার নেই। যাক, কাল রাতে কি এমন কিছু ঘটেছিল জানেন যা স্বাভাবিক নয়? না, তেমন কিছু ঘটেছে বলে জানি না আমি। কোনো শব্দ বা চিৎকার শুনিনি। তা অবশ্য না শোনাই সম্ভব, কারণ ঘটনার সময়ে খুনি ঘটনাস্থলে ছিল না। সে কি কথা? খুনের সময় খুনি উপস্থিত না থাকলে খুন কি করে সম্ভব হতে পারে? অনেক কিছু পৃথিবীতে ঘটে মিস্টার সেন যা মানুষের ধারণার বাইরে। যাক, সেই রহস্য পরে সলভ করা যাবে। আপনাকে শুধু আর একটা কথা জিজ্ঞাসা করবো মিস্টার সেন। বলুন। অসিতবাবু সম্বন্ধে আপনার কি মনে হয়? অত্যন্ত ভালো নির্বিরোধ ছেলে। অনুসূয়াকে কিছুটা যে ভালোবাসে তা তার ব্যবহারে বোঝা যায়, কিন্তু তাই বলে এর বেশি কিছু ওর সম্বন্ধে ভাবা যায় না। দীপক কোনো কথা বলে না। ইতিমধ্যে মিস্টার চট্টরাজ ফিরে আসছিলেন। তিনি দীপকের দিকে চেয়ে বলেন, আর কাউকে কোনো প্রশ্ন করবেন নাকি মিস্টার চ্যাটার্জি? দীপক বলে, হ্যাঁ, হোটেলের ম্যানেজার মিস্টার স্বামীনাথন এবং এই যে ব্লকের যে চাকর, তাদের দুজনকেও কিছু প্রশ্ন জিজ্ঞেস করার প্রয়োজন মিস্টার চট্টরাজ। তিনি মলয়ের দিকে চেয়ে বলেন, মিস্টার স্বামীনাথনকে একটু ডেকে দিন তো মিস্টার সেন। মিস্টার স্বামীনাথন বলতে থাকেন, এর আগেও বার দুয়েক ওরা আমাদের হোটেলে এসে উঠেছেন, তবে তা বহুদিন আগে। ওরা যে কবার এসেছেন উঠেছেন আমার এখানে। ওদের সম্বন্ধে মোটামুটি পরিচয় যা জানি তাতে সন্দেহ করবার মতো কাউকে দেখতে পাচ্ছি না। এতটা নিবিড় বন্ধুত্ব তো সচরাচর দেখা যায় না। আর অনসূয়া দেবীর মতো মেয়ে সত্যিই দুর্লভ। দীপক এবার প্রশ্ন করে, আচ্ছা, এবারে কি ওদের ব্যবহারের মধ্যে কোনো বিশেষত্ব লক্ষ্য করেছিলেন? না, তবে একটা কথা, এবার ওরা হোটেলে যেন একটু কম সময়ের জন্য থাকতেন, বেশিরভাগ সময় ঘুরে বেড়াতেন ওরা। অন্যবারের সঙ্গে এবার এটুকু তফাৎ। আচ্ছা, ওদের আগে জীবেনবাবুর ঘরে কে ছিল? একজন গুজরাটি ভদ্রলোক। তিনি কবে গেছেন? মাসখানেক আগে। তারপর ঘরখানা কিছুদিন খালি পড়েছিল। আচ্ছা, ও ঘরের জানলার গড়াদে যে তামার তারটুকু পাওয়া গেল, সেটা কি আগেই ওখানে ছিল বলে আপনার ধারণা? সেই বিষয়ে সঠিক কিছু বলা অসম্ভব। তাছাড়া আমি ওসব ঘরের দিকে বিশেষ যাতায়াত করি না। আর একটা কথা, ঘটনার দিন রাতে কোনো বিশেষ ঘটনা ঘটেছিল বলে কি মনে পড়ে আপনার? না, তেমন বিশেষ কিছু মনে পড়ে না। তবে একটা কথা মনে পড়ছে বটে, সেদিন একটু বেশি রাত করে জীবনবাবু ফিরে এসেছিলেন হোটেলে। বুঝেছি, দীপক বলে। আচ্ছা, এবার আপনি হোটেলের দোতলার ওই ব্লকের চাকরকে পাঠিয়ে দিন। চাকর যদুনাথ। হ্যাঁ বাবু, আমি হোটেলের এই ব্লকটায় চাকরি করি। আজ প্রায় 8-9 বছর হলো আমি এই হোটেলেই আছি। ঘরের কাজকর্ম সব দিদিমণি করতেন। আমার কাজ ছিল শুধু ওদের যা জিনিসপত্র দরকার তা বাজার থেকে এনে দেওয়া। না,
ওদের মধ্যে কাউকেই কোনো সন্দেহ হয় না আমার, ওরা প্রত্যেকেই খুব ভালো লোক। আচ্ছা, ঘটনার দিন কোনো বিশেষ কিছু ঘটেছিল বলে তোমার মনে হয়? দীপক প্রশ্ন করে। যদুনাথ বিচলিতভাবে বলে, হুজুর যদি কিছু মনে না করেন তো বলি। বেশ, তুমি নিশ্চিন্ত মনে বলতে পারো, আমরা ছাড়া আর কেউ তোমার কথা শুনছে না। রাত তখন 2টো হবে বাবু। হঠাৎ আমার ঘুম ভেঙে গিয়েছিল। আমি বাইরে এসেছিলাম সে সময়। হঠাৎ যেন মনে হলো জীবেনবাবুর ঘরে এক ঝলক তীব্র আলো ঝলসে ওঠে, দপ করে নিভে গেল। যদুনাথের মুখে এই কথা শুনে দীপক তার মুখের দিকে তীব্র দৃষ্টিতে তাকায়, যেন সে তার দৃষ্টি দিয়ে যদুনাথের মনের ভেতরকার সব কথা জেনে নিতে চায়। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে থাকিয়ে সে আবার প্রশ্ন করে, তারপর কি হলো? আমি ভয় পেয়ে গেলাম হুজুর। জগন্নাথের দোহাই, আমার একটু ভূতের ভয় আছে ছেলেবেলা থেকে। আমি আমার ঘরে ছুটে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। দীপক মনোযোগ দিয়ে যদুনাথের কথা শুনছিল। এবার সে বলে ওঠে, আচ্ছা, এই সময় আর কোনো শব্দ শোনোনি? হ্যাঁ হুজুর, কি যেন একটা জিনিস ধপ করে পড়বার শব্দ আমার কানে গিয়েছিল। আচ্ছা, আর একটা কথা, কাল রাত্রে জীবেনবাবু কটার সময় হোটেলে ফিরেছিলেন সে কথা তোমার মনে আছে? হ্যাঁ স্যার, রাত 10টা কি 10:30 নাগাদ হোটেলে ফিরেছিলেন তিনি। আচ্ছা, কখনও তিনি হোটেল থেকে বের হয়েছিলেন বলতে পারো? পারি স্যার, বিকেল 4:30 কি 5টার সময় তিনি হোটেল থেকে বেরিয়ে যান। তিনি চলে যাওয়ার পরে তার ঘরে কোনো লোক ঢুকেছিল কি? তা আমি বলতে পারি না স্যার, নানা কাজে আমাকে ঘোরাঘুরি করতে হয় কিনা। দীপক আর কোনো কথা বলে না, যদুনাথের দিকে চেয়ে বলে, তুমি এবার যেতে পারো যদুনাথ। যদুনাথ চলে গেলে দীপক উঠে দাঁড়িয়ে বলে, মিস্টার চট্টরাজ, এবার আপনি অসিতবাবুকে একটু আসতে বলুন, তার সেই অসমাপ্ত গল্পটা শোনা যাক। দীপক আর মিস্টার চট্টরাজকে ঘিরে বসেছিল ওরা 3জন, মলয়, অসিত আর অনুসূয়া। অসিত বলল, আমরা সকলেই যদিও ঘটনাটা জানি, তবু আমি আপনাকে সেটা শোনাচ্ছি মিস্টার চ্যাটার্জি। আমাদের পুরনো দিনের ভ্রমণ কাহিনীগুলোর মধ্যে এটা একটা বিশেষ রোমাঞ্চকর স্থান দখল করবে বলে মনে হয় আমার। সেবার আমরা বেড়াতে গিয়েছিলাম ভারতের পূর্ব প্রান্তের দিকে। আমাদের জীবনের একটা বিশেষ অ্যাডভেঞ্চার জার্নি বলতে পারেন সেটাকে। গারো হিলস, কামরূপ, কামাখ্যা, শিলং, মোটামুটি প্রায় সারা আসামটাই তছনছ করে ঘুরে বেরিয়েছিলাম আমরা। অবশেষে আমরা তিনসুকিয়া থেকে গিয়েছিলাম আপার আসামের একটা ছোট্ট তীর্থ ভ্রমণের বিশেষ ইচ্ছা অবশ্য আমাদের ছিল না। আমাদের ছিল ভ্রমণকারীর নেশা, যে নেশা মানুষকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত টেনে নিয়ে বেড়ায়, যে নেশা মানুষকে এক অদ্ভুত বিহ্বলকারী উন্মাদনায় ছুটে নিয়ে যায়। যাক, বৌনার পাহাড়ে আঁকিনো আপার আসামের সেই ছোট্ট তীর্থে আমরা গিয়ে উপস্থিত হলাম একদিন সকালে। আমি, মলয়, জীবেন আর অনুসূয়া। অনুসূয়ার সঙ্গে আমাদের বন্ধুত্ব তখন সবেমাত্র শুরু হয়েছে। সেই সময়ের ঘটনা এটা। যাক, আমরা স্টেশনে নেমে কোনো ভালো হোটেলের অনুসন্ধান করতে একজন খাসিয়া কুলি ভাঙা ভাঙা আসামি ভাষায় যা জানালো, তার অর্থ হচ্ছে এ অঞ্চলে ভালো হোটেল একটিও নেই। যেসব তীর্থযাত্রী এখানে আসে তারা প্রায়ই আশ্রয় নেয় লামার ওখানে। হ্যাঁ, ভালো কথা, তিব্বতীদের অনুকরণে এখানেও পুরোহিতদের লামা বলে এইসব পাহাড়ি লোকেরা। সে যাই হোক, যথারীতি আমরা গেলাম তার মাথায় মালপত্র চাপিয়ে তাদের লামার বাড়ির উদ্দেশ্যে। এইসব লামারা বেশ ব্যবসায়ী লোক। শাঁসালো খদ্দের দেখলেই তারা তাদের জায়গা ও খাবার সব রকম ব্যবস্থা করে দেয়। অবশ্য বেশ কিছু অর্থ তারা এই জন্য নিয়ে থাকে। আমাদের দেখে তারা যে বিশেষ খুশি হলো সে কথা বলাই বাহুল্য। মন্দিরের পাশেই অতিথিদের থাকবার অনেকগুলো ঘর, অনেকটা এদেশি গেস্ট হাউসের মতো, সেখানেই আমরা আশ্রয় পেলাম। সার অনেকগুলো ঘর, সবগুলোতেই লোকজন প্রায় ভর্তি। গোটা 4 ঘর খালি ছিল, তারই 2টো আমরা গিয়ে দখল করলাম। দিন 4-5 থাকবো বলে ঠিক করেছিলাম আমরা, কিন্তু তখন কি আর জানতাম যে 4-5 দিন গিয়ে 2 সপ্তাহের কোঠায় পৌঁছবে। আর সব কিছুর মূলে গলদ সৃষ্টি করলো জীবেন। একটা অদ্ভুত খেয়াল এসে তাকে চেপে ধরলো যেন। সে বলল জায়গাটা তার খুব ভালো লাগছে, তাই সে জায়গা ছেড়ে যেতে রাজি নয় আপাতত। কিন্তু পরে অবশ্য আমরা বুঝলাম কারণটা ঠিক তা নয়, আসল কারণ অন্যত্র নেই। এই জায়গার একটা বিশেষ মায়া তাকে আটকে রেখেছিল, একটা বিশেষ আকর্ষণ।
এবার সেই আকর্ষণের কারণটা বলি। সেদিন একটু বেশি রাত করেই সে ফিরে আসছিল। পাহাড় ঘেরা ওই ছোট্ট জায়গাটা নাকি খুব ভালো লেগেছিল তার। জায়গাটার সঙ্গে তার মন নাকি চমৎকারভাবে খাপ খেয়ে গিয়েছিল। একা একা ফিরে আসছিল সে পাহাড়ি পথটা ধরে, সম্পূর্ণ একা। এমন সময় মন্দিরের খুব কাছাকাছি একটা জায়গায় এসে সে যেন শুনতে পেল একটা হাসির শব্দ, ক্ষীণ হাসি। কিন্তু সে হাসি ক্রমে ক্রমে বেড়ে যেতে থাকে, আরও জোরে। হাসির আবর্ত যেন পাক খেয়ে খেয়ে ফেরে পাহাড়ি পরিবেশটার মধ্যে। হাসির ঢেউ যেন দুলতে দুলতে ছড়িয়ে পড়ে সারা পাহাড়কে বেষ্টন করে। অদ্ভুত বৈচিত্র্য এই হাসি। জীবেন ফিরে তাকায়, হাসিটা লক্ষ্য করে পায়ে পায়ে এগোয়। কিন্তু তার অনেক আগেই সেই হাসির প্রবাহ বন্ধ হয়ে গেছে, সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, লেশমাত্র অবশিষ্ট নেই তার। জীবেন অবাক হয়ে যায়, চারপাশে তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু সে কিছুতেই খুঁজে পায় না হাসির উৎসকে, শত চেষ্টাতেও না। সেদিন মন্দিরে ফিরে এসে সে গল্পটা করলো আমাদের কাছে। গল্প না, ঘটনাও বলা যেতে পারে। আমরা শুনলাম, কিন্তু ওই ব্যাপারটা নিয়ে নিজেদের ব্যস্ত রাখবার মতো মনের অবস্থা ছিল না। আমরা বললাম 4 দিন কেটে গেছে, এবার কলকাতার দিকে ফিরে যেতে হবে আমাদের। কিন্তু কে কার কথা শুনে জীবেন তখন গোঁ ধরেছে এই হাসির রহস্য ভেদ না করে সে কলকাতায় ফিরবে না। আমরা অবশ্য তার সংকল্প পরিবর্তনের জন্য কম চেষ্টা করিনি, কিন্তু সফল হতে পারিনি কিছুতেই। তাছাড়া তার সাহিত্যিক সুলভ খামখেয়ালির কথা আমরা জানতাম, তাই থেকে চাপ দিয়েও যে বিশেষ কিছু সুবিধা হবে না তাও বুঝতে পেরেছিলাম আমরা। কাজেই আমাদেরও থাকতে বাধ্য হতে হলো। দিন 3 পর, সেদিনও সন্ধ্যার ঠিক পরেই আমরা ফিরে আসছিলাম পাহাড় অঞ্চলটাতে বেরিয়ে। অদ্ভুত একটা কৌতূহল আমাদের আচ্ছন্ন করেছিল জীবনের গল্পটা শোনবার পর। পাহাড় থেকে নেমে নিচু জমিটা বেরিয়ে আমরা সবেমাত্র মন্দিরের দিকে এগোচ্ছি, এমন সময় সত্যি মনে হলো দূর থেকে কে যেন অট্টহাসি আসছে। অদ্ভুত হাসি, বিচিত্র ভৌতিক হাসির মতো। আশ্চর্য ব্যাপার, এই নির্জন অঞ্চলে সন্ধ্যার পর কোত্থেকেই অদ্ভুত হাসি ভেসে আসতে পারে। পায়ে পায়ে এগোতে থাকি আমরা। বাঁ দিকে পথটা ধরে পাহাড়ের উপরে উঠি। পাহাড় পেরিয়ে ছোট্ট একটা জঙ্গল, জঙ্গলের শেষে একটা পোড়ো ভাঙা বাড়ি। রাতের আধার বাড়িটার গায়ে আরও এক ঝলক কালিমা বলিয়ে তার রহস্যময় থেকে যেন আরও অনেক গুণ বাড়িয়ে তুলেছে। বাড়িটার ভেতর থেকে হাসি ভেসে আসছে, কেঁপে কেঁপে ছিটকে আসছে, যেন সে হাসির প্রবাহ, হাসির আবর্ত যেন নৈশ আকাশকে বিভীষিকায় ভরিয়ে তোলে। আমরা ছুটে যাই, সজোরে দরজার উপর করাঘাত করতে থাকি। কোনো উত্তর নেই। চারিদিকের পরিবেশ নিস্তব্ধ, নিচ্ছুম। মনে হয় ভেতরে কে যেন আসামি ভাষায় চিৎকার করছে, এই ফের ওভাবে হাসবি তো তোকে শেষ করে ফেলবো। উত্তরে আর একজন যেন বলল, যদি শেষ করবার ইচ্ছা থেকে তো তাই করে ফেলো না, মিথ্যে কেন কষ্ট দিচ্ছ আমাকে, নিজেও কেন কষ্ট পাচ্ছ এভাবে। জীবনের চোখের দিকে চেয়ে দেখলাম একটা উন্মাদনা যেন গ্রাস করেছে তার চোখের দৃষ্টিকে। একটা বিচিত্র অভিব্যক্তি ফুটে উঠেছে তার চোখে, মুখে, তার সারা দেহে। অনেক কষ্টে পাঁচিলটা টপকে জীবনের আমি ভেতরে প্রবেশ করি। অনসূয়ার মলয় বাইরেই দাঁড়িয়ে থাকে। যেই না বাড়িটা, চামচিকে আর ওই ধরনের প্রাণীদের আবাসস্থল। চুন সর্গি খসে খসে পড়েছে, ইঁটগুলো দাঁত বের করে হাসছে যেন প্রেতের হাসি। 4-5খানা ঘর পেরিয়ে কোণের একখানা ছোট ঘরের দিকে গিয়ে দাঁড়ালাম আমরা। ঘরখানা ছোট, কিন্তু বাইরে থেকে তালা বন্ধ। তালাটা তখনও ঈষৎ নড়ছে, তার মানে একটু আগে আমরা আসার আগের মুহূর্তে কে যেন তালাটা লাগিয়ে চলে গেছে ঘর ছেড়ে। কিন্তু কে সেই লোক? ঘরের ভেতরে হাসির শব্দ থেমে গেছে, কোনো শব্দ নেই, অট্টহাসি রেশমাত্র খুঁজে পাওয়া যায় না আর। আমরা চুপ করে দাঁড়িয়ে ভাবছিলাম। জীবেন একটা ধাক্কা মারল দরজাটার উপর সজোরে। দরজা খুলল না, তবে পর পর কয়েকটা ধাক্কার পর জীর্ণ দরজা পথ করে দিতে বাধ্য হলো। দুজনে ঘরের মধ্যে প্রবেশ করলাম। অর্থ উন্মাদ এক প্রৌঢ়কে ঘরের মধ্যে বেঁধে রাখা হয়েছে। তার দিকে চেয়ে জীবেন আসামি ভাষা প্রশ্ন করে, কে আপনি? এক ঝলক টর্চের আলো দেহের উপর ফেলা হয়। লোকটা বোধহয় আমাদের ঠিক বিশ্বাস করতে পারে না, বলে, তোমরা কে? তোমরাও কি আমাকে পাগল ভেবেছো নাকি? না, কিন্তু কে আপনাকে বন্দি করে রেখেছে ওখানে? ওই শয়তানটা। কে ওই শয়তান? মন্দিরের এখন যে লামা সেই। কিন্তু সে আপনাকে বেঁধে রাখলো কেন? জীবেন প্রশ্ন করে। লোকটি শুরু করে, আগে প্রায় 10 বছর যাবৎ আমি ছিলাম এই মন্দিরের পুরোহিত। প্রচুর লাভ হতো মন্দির থেকে, দেশ বিদেশ থেকে কত যাত্রী ওখানে আসতো, আমাদের কোনো ভাবনা চিন্তা ছিল না। কিন্তু চিরদিন একভাবে যায় না। আমার সুন্দরী মেয়ের উপর গিয়ে পড়লো ওই লোকটার নজর।
অবশ্য মন্দিরের সাধারণ পুরোহিত ছিল, মেয়েটাও বোকার মতো ওকে ভালোবাসত। ওই মেয়ের সাহায্যেই ও আমার সব টাকা আত্মসাৎ করে আমাকে এখানে এনে বন্দি করেছে। লোকের কাছে বলেছে আমি পাগল হয়ে গেছি। অন্য পুরোহিতও সে কথা বিশ্বাস করেছে। কিন্তু বিশ্বাস করুন বাবু সাহেব, আমি পাগল নই। আমার মেয়েকেও বুঝিয়েছে যে আমি পাগল হয়ে গেছি, সেটাই বিশ্বাস করেছে। কিন্তু আমাকে হত্যা করেনি, তার কারণ গুপ্তধনের সন্ধান আমি ওকে দিইনি, কোনো দিন দেব না, কিছুতেই না। এতগুলি কথা বলে প্রৌঢ় হাঁপাতে থাকে, বলে একটু আগে শয়তান এসেছিল, কিন্তু কথা শেষ করে না লোকটা। জীবন বলে চলুন আমরা আপনাকে মন্দিরে নিয়ে গিয়ে প্রমাণ করি যে আপনি পাগল নন, তাহলে নিশ্চয়ই ওই শয়তানটা শাস্তি পাবে। আমরা তখন সকলে লোকটাকে নিয়ে ফিরে আসি মন্দিরের দিকে। একটু থেমে অসিত বলে, এখানেই গল্প শেষ হওয়া উচিত ছিল, তবে সামান্য কটা কথা বাকি আছে। আমরা পুরোহিতকে মন্দিরে প্রতিষ্ঠিত করেছিলাম বটে, তবে সেই শয়তান লোকটা যে পুরোহিত সে যে কিছুদিন ছিল, সে সংবাদ পেয়ে আগেই মেয়েটাকে নিয়ে পালিয়ে গিয়েছিল। পালাবার আগে সে নাকি মন্দিরে বলে গিয়েছিল যে জীবনের ওপর সে প্রতিশোধ নেবে, ভবিষ্যতে একদিন সে নিশ্চয়ই এই সুযোগ পাবে। এরপর তার সঙ্গে আর আমাদের দেখা হয়নি। কয়েক সেকেন্ডের নীরবতা। দীপক বলে, সত্যি আপনার গল্পটা ভালো লাগলো অসিতবাবু, রিয়েল অ্যান্ড ব্রেভ অ্যাডভেঞ্চার। কিন্তু একটা কথা বলুন। অসিত, মলয় এবং অনসূয়া একসঙ্গে বলে, আমার মনে হয় এই কাহিনীর সঙ্গে জীবেনবাবুর বর্তমান হত্যা রহস্যের কোনো যোগাযোগ নেই। কিন্তু একটা ঘটনা শুধু আপনাকে জানাবার জন্য বলে রাখলাম। অসিত বলে, বুঝেছি, কিন্তু এই কেসের সঙ্গে মনে হয় ওটার খুব বেশি সম্বন্ধ নেই। অবশ্য সেটা আমার ধারণা। আপনার কি মনে হয় মিস্টার চট্টরাজ? মিস্টার চট্টরাজ বলেন, আমার এ ব্যাপারে কিছু করবার নেই মিস্টার চ্যাটার্জি, তবে সেই যে লোকটা বলেছিল যে প্রতিশোধ গ্রহণ সে করবেই, তার সঙ্গে কোনো একটা যোগাযোগ থাকাও কি খুব অসম্ভব? সেটা চিন্তা সাপেক্ষ। আপাতত ওঠা যাক মিস্টার চট্টরাজ, দু একটা ঘটনা আমাকে এখনো স্টাডি করতে হবে। মিস্টার চট্টরাজ দীপকের সঙ্গে উঠে দাঁড়ান। দিন তিনেক পর থানায় বসেছিলেন দীপক, মিস্টার চট্টরাজ আর একজন মেডিকেল অফিসার। দীপকের দিকে চেয়ে মেডিকেল অফিসার বললেন, আমার মনে হয় এটা হচ্ছে একটা ডেথ বাই সাডেন শক, কোনো একটা আকস্মিক শক হচ্ছে এই মৃত্যুর কারণ। দীপক প্রশ্ন করে, কী ধরনের শক বলে মনে হয় আপনার? মনে হয় বেশি প্রবাবলি হচ্ছে ইলেকট্রিক শক, কারণ ইলেকট্রিক শকে মৃত্যু হলে এপিডার্মিসে যে ধরনের পরিবর্তন ঘটে সেটা মৃতের শরীরে বেশ স্পষ্ট। ভেরি গুড। একটা কথা কি আপনার মনে পড়ছে মিস্টার চট্টরাজ? কী কথা বলুন? জীবেনবাবুর ঘরের জানালার গড়াদের সঙ্গে লাগানো সেই এক টুকরো তামার তার। কিন্তু সেটাই যে হত্যার একমাত্র ক্লু না, আরও আছে। জানালার কাছেই মৃতদেহ প্রাপ্তি। তাহলে ঘটনাটা কিভাবে ঘটেছিল বলে মনে হয় আপনার? হ্যাঁ, এইবার কেসটাকে মোটামুটি সাজাচ্ছে, ভেবে দেখুন সেটা কতখানি প্রবেবল। সেদিন একটু সকাল করেই জীবনবাবু বাইরে বেরিয়েছিলেন, হোটেলের অন্য ঘরেও কেউ ছিল না। এই তিন বন্ধুর মধ্যে একজন অথবা অন্য কোনো লোকের সাহায্যে ইলেকট্রিক পয়েন্টের সঙ্গে জানালার যোগাযোগ স্থাপন করা হয় তামার তারের সাহায্যে। জানালার গড়াটাকে করে তোলা হয় ইলেকট্রোমিডিয়াম, আর সেই মিডিয়ামে সেদিন জীবেনবাবু হাত দেন গভীর রাতে ফিরে। কিন্তু তিনি যদি পূর্বাহ্নে সামান্য আভাসও পেতেন এ বিষয়ে, তবে এত বড় মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট অবশ্যই ঘটত না। কেউ কোনো কথা বলেন না, দীপক বলে চলে, আমার মনে হয় ইলেকট্রিক কানেকশন যে লোক সেট আপ করেছিল সেই পরে তারটা খুলে নিয়ে গেছে, কিন্তু তাড়াতাড়ির জন্যে তারটা গড়ার থেকে সজোরে টেনে ছিঁড়ে নিতে বাধ্য হয়েছিল সে। তাই এক টুকরো তার জানালার গড়াতে আটকানো ছিল দুষ্কার্যের স্মৃতি বহন করে। মিস্টার চট্টরাজ বলেন, কিন্তু সেই কালপিটটাকে? দীপক বলে, কয়েকটা এক্সপেরিমেন্ট না করে বলে দিতে পারছি না মিস্টার চট্টরাজ, তবে আই এম শিওর সত্তর আসামি ধরা পড়তে বাধ্য। সেদিন সন্ধ্যা দীপক আর মলয় দুজনে এনগেজমেন্ট করেছিল সমুদ্রের ধারে। দীপক মলয়ের কাছে গোপনে একটা চিঠি পাঠিয়েছিল সমুদ্র তীরে তার সঙ্গে দেখা করতে অনুরোধ করে। তার অনুরোধ রক্ষা করেছিল মলয়। ঠিক 7টার সময় সে সমুদ্রের ধারে অপেক্ষা করছিল দীপকের সঙ্গে দেখা করবার জন্যে। দীপক এগিয়ে এসে মলয়ের দিকে চেয়ে নমস্কার জানায়, তারপর বলে,
বিশেষ কারণেই আপনাকে ডেকে আনতে বাধ্য হলাম মলয়বাবু। আই হ্যাভ গট স্পেশাল বিজনেস উইথ ইউ। স্পেশাল বিজনেস? মলয় চিন্তিত স্বরে বলে, হ্যাঁ, কিন্তু কী ধরনের হবে সেটা? আপনাকে বলছি, মনোযোগ দিয়ে শুনুন। অনসূয়া দেবীকেও বোধ হয় এর মধ্যে প্রয়োজন হবে। বেশ, বলুন। দীপক আর মলয়ের মধ্যে অনেকগুলো কথা হয়। মলয় পরিশেষে বলে, বেশ, আপনার সাহায্যের জন্যে আপনার প্রস্তাবে আমি সম্মত। বেশ, তবে আর একটা কথা শুনুন। আমি জীবেনবাবু, আপনি, অসিতবাবু এবং অনসূয়া দেবীর বিষয়ে পার্টিকুলার্স জানতে চেয়ে কলকাতায় ওয়্যার করেছি। মনে হয় 2-1 দিনের মধ্যেই উত্তর এসে পড়বে। তা বটে, তবে আগে আমার এই এক্সপেরিমেন্টটা যে কত বড় মূল্যবান তা বুঝিয়ে বলতে পারবো না আপনাকে। এখন সব কিছু নির্ভর করছে আপনার কর্মক্ষমতার উপর। ঘটনার গুরুত্ব আমি বুঝতে পেরেছি দীপকবাবু। আমাকে আর সাবধান না করে দিলেও চলবে। কেউ কোনো কথা বলে না আর। দুজনে পরস্পরের কাছ থেকে বিদায় নিয়ে আপন আপন গন্তব্যস্থলের দিকে পা বাড়ায়। পরদিন সন্ধ্যায় দীপক, মিস্টার চট্টরাজ এবং আরও কয়েকজনকে দেখা গেল ওদের ফ্ল্যাটে। দীপক মলয় এবং অসিতের দিকে তাকিয়ে বলল, একটা কাজ আমাদের পক্ষে খুব বেশি প্রয়োজন হয়ে পড়েছে অসিতবাবু। কী কাজ? আপনাদের ঘরে কাল রাতে একটা নাটকের অভিনয় হবে। তার মানে বিগত ঘটনাগুলোকে আমি একবার পর্যালোচনা করে দেখতে চাই। সেইটা আবার কীরকম ব্যাপার হবে? কিছুই না, মিস্টার চট্টরাজ করবেন মৃত জীবনবাবুর পাঠ, আর আমি করব একজন যোগাযোগকারী প্রতিনিধির পাঠ। প্রতিনিধি? হ্যাঁ, সেটা যথাসময়ে জানতে পারবেন। কিন্তু এইসবের কি প্রয়োজন মিস্টার চ্যাটার্জি? দীপকের মুখখানা থমথমে। বলে, পুরনো দিনের পর্যালোচনায় অনেক খুঁত চোখের সামনে ভেসে ওঠে। তা অবশ্য হতে পারে। বেশ, অনসূয়া, এতে তোমার কোনো আপত্তি নেই তো? অনসূয়া মৃদু ঘাড় নেড়ে সায় দেয়। দীপক আর মিস্টার চট্টরাজ ওর কাছ থেকে বিদায় নিয়ে উঠে দাঁড়ান। পুলিশ ভ্যানে চড়ে মিস্টার চট্টরাজ প্রশ্ন করেন, আচ্ছা, এই নতুন ভূমিকায় অভিনয় করা আমাদের প্রয়োজন হয়ে পড়লো কেন মিস্টার চ্যাটার্জি? দীপক হেসে বলে, কলকাতা থেকে ওদের পুরনো সব ইতিহাসের যে ফাইল এসেছে সেটা পড়ে দেখেছেন তো? হ্যাঁ। তা থেকে কি মনে হয় আপনার? বিশেষ আর কি? মনে আছে বোধহয় অনসূয়ার দ্বারা প্রত্যাখ্যাত হয়ে জীবন কলকাতার আর একটি মেয়ের সঙ্গে ঘনিষ্ঠতা শুরু করেছিল। তা তো জানি। তা থেকে কি কোনো ক্লু খুঁজে পাচ্ছেন না? এমন আর কি। এখন একটু ধৈর্য ধরুন মিস্টার চট্টরাজ। ধীরে ধীরে সব স্পষ্ট হয়ে ফুটে উঠবে আপনার সামনে। মিস্টার চট্টরাজ কোনো উত্তর দেন না। রাত তখন কাঁটায় কাঁটায় 10টা। ঘড়ির কাঁটার দিকে চেয়ে দীপক বলে, ঘটনাটা যদিও ঘটেছিল আরও কয়েক ঘন্টা পরে, তবুও অত রাত পর্যন্ত জেগে বসে থাকা আমাদের পক্ষে সম্ভব না। কাজেই আমি যাকে যা শিক্ষা দিলাম সেই অনুযায়ী কাজ করতে শুরু করুন। আমাদের অভিনয়েরই প্রথম অঙ্ক শুরু হোক। কোনো একজন লোক প্ররোচনা দিয়ে আর একজনকে এই তারগুলো ফিট করবার কাজে নিযুক্ত করেছিল। আচ্ছা, যদুনাথকে সেই কাজে নিযুক্ত করুন মিস্টার স্বামীনাথন। মিস্টার স্বামীনাথন উঠে গিয়ে একতারা নোট যদুনাথের হাতে দিয়ে ফিসফিস করে কী সব কথা বলেন। যদুনাথ ঘাড় নেড়ে চারদিকে ভালোভাবে চেয়ে প্রস্থান করে। দীপক বলে, এবার দ্বিতীয় অঙ্ক। যদুনাথ জীবেনের ঘরে প্রবেশ করে পা টিপে টিপে। চারদিকে বেশ ভালো করে চেয়ে দেখে ধীরে ধীরে সুইচ বোর্ডের সঙ্গে তারটা লাগায়। অন্য প্রান্তটা জানালার গরাদের সঙ্গে। অবশ্য তারটায় যোগাযোগ করা হয় না, কারণ তাহলে অভিনয়ই বাস্তব মৃত্যুতে পর্যবসিত হতে পারত। যাই হোক, যদুনাথ পায়ে পায়ে প্রস্থান করলে ধীর পায়ে ঘরের মধ্যে প্রবেশ করেন মিস্টার চট্টরাজ। নিশ্চিন্ত মনে বিছানার কাছে গিয়ে কোটটা খুলে রাখেন। তারপর জানালার কাছে গিয়ে গরাদে হাত দিয়ে একটা অস্ফুট আর্তনাদ করে লুটিয়ে পড়েন। এরপর যদুনাথ ঘরের মধ্যে প্রবেশ করে তারটা খুলে নিয়ে দ্রুত পায়ে প্রস্থান করে। দীপক এবার বলে, এই হচ্ছে আমার 3 অঙ্কের ছোট্ট নাটক। কিন্তু এখন কথা হচ্ছে নাটকের আসল মিস্ত্রি এই দুজন লোক। প্রতিনিধিকে নিয়োগ করলো কে? আর সেই প্রতিনিধি বা কে? কেউ কোনো কথা বলে না। ঘরের মধ্যে অখণ্ড নীরবতা। দীপক বলে, তারটা ফিট করেছিল যে যদুনাথ, এই বিষয়ে আমি নিঃসন্দেহ। তাই ওকে আমি এই পার্টের জন্য সিলেক্ট করেছি। কি বলো যদুনাথ? কতকগুলো অস্পষ্ট শব্দ ছাড়া আর কিছুই যদুনাথের মুখ থেকে বের হয় না। দীপক বলে, এবার শোনো,
কি কি কারণে আমি বুঝতে পেরেছি তোমার অপরাধের কথা। তুমি বলেছিলে সেদিন রাত 2টোয় ঘুম থেকে উঠে তুমি এক ঝলক আলো দেখেছিলে মৃত জীবেনবাবুর ঘরে। ও ধরনের আলোর ফ্ল্যাশ এ ধরনের ইলেকট্রিক শকে যে হয় না তা সকলেই জানে। এটা হচ্ছে নিজেকে লুকিয়ে অন্য কারো ঘাড়ে অপরাধটা চাপিয়ে দেবার কৌশল। আর দ্বিতীয় কথা, তোমার সম্বন্ধে খোঁজ নিয়ে জানা গেল তুমি সম্প্রতি 500 টাকা দেশের ঠিকানায় মানি অর্ডার করেছো, তাই নয়? অন্তত পোস্টমাস্টার যে মিথ্যা কথা বলেননি সে বিষয়ে আমি নিঃসন্দেহ। এবার বলো তো যদুনাথ, কে তোমাকে এই কাজে নিযুক্ত করেছিল? যদুনাথ দৃঢ় কণ্ঠে বলে, আমি কিছু জানি না। ও, তুমি বলতে রাজি নও, কিন্তু অপরাধীকে খুঁজে বের করবই আমি। তোমার বলা না বলার ওপর তা বিন্দুমাত্রও নির্ভর করেনি, এই কথা জেনে রেখো তুমি। যদুনাথ প্রতিবাদের ভঙ্গিতে আচমকা উঠে দাঁড়ায়। দীপক কোমর থেকে রিভলভারটা বের করে আচমকা তার দিকে তুলে বলে, এ চেষ্টা করলে সফল হবে না বন্ধু। মিথ্যায় চেষ্টা করে কোনো লাভ নেই, চুপচাপ বসে থাকো। যদুনাথ নির্জীব ভঙ্গিতে বসে পড়ে। দীপক মিস্টার চট্টরাজের দিকে চেয়ে বলে, আপনি একে গ্রেপ্তার করুন মিস্টার চট্টরাজ, না হলে বেচারা যেরকম ছটফট করছে। মিস্টার চট্টরাজ যদুনাথের হাতে হাত কড়া পরিয়ে দিন, তারপর দীপকের দিকে চেয়ে বলেন, এবার আপনার বক্তব্য শেষ করুন মিস্টার চ্যাটার্জি। দীপক ঘরের সকলের দিকে পর্যায়ক্রমে দৃষ্টিটা একবার বুলিয়ে নিয়ে বলে, এইবারে আমার বক্তব্য শুরু করব, আপনারা স্থির হয়ে বসুন। দীপক তার হাতের ম্যাক্রোপোলো সিগারেটটাতে একটা সুদীর্ঘ টান দিয়ে বলতে শুরু করে, প্রথমেই বলে রাখি, খুনি মানে অপরাধে খুব বেশি চতুর। সে সবার মূলে, অথচ সবার নজর থেকে নিজেকে বেশ কিছু দূরে রাখতে সক্ষম হয়েছিল। তার কারণ অবশ্য আছে। সে নিজে হয়তো এই ক্রাইমের সঙ্গে লিপ্ত ছিল না, তাছাড়া নিজে হাতে কোনো ক্রাইমকে প্রশ্রয় দেওয়া তার পক্ষেও সম্ভব নয় হয়তো, অথচ সবার মধ্যেই ছিল তার সুচতুর মস্তিষ্কের নিপুণ কৌশল। এবার আসছে কে কে এই ক্রাইমের সঙ্গে জড়িয়ে পড়তে পারে সে আলোচনা। আর একটা কথা বলে রাখি, প্রসঙ্গক্রমে ভুলে যেতে পারি, সেটা হচ্ছে 3 বন্ধুর মধ্যে অনুসূয়া দেবী সবচেয়ে বেশি ভালোবাসেন জীবেনবাবুকে, অন্তত মনের প্রাণে। কিন্তু বাহ্যিকভাবে সেটা প্রকাশ করতে উনি পারতেনও না কোনোদিন। ওর মনের মধ্যে একটা বিচিত্র কমপ্লেক্স ছিল, সেটা হচ্ছে সকলের কাছেই নিজেকে ঠিক সমভাবে প্রকাশ করবার ইচ্ছা, যেন তিনি প্রত্যেককেই ঠিক বন্ধুভাবে ভালোবাসেন, কিন্তু কারও প্রতি পক্ষপাত নেই। এর ব্যতিক্রম ঘটলে উনি যেন একটা অত্যন্ত বড় ধরনের অপরাধ করে ফেলবেন, এই বিশ্বাস ওর ছিল। যাই হোক, দিনের পর দিন এই বিশ্বাসটা ওর মনে যত বদ্ধমূল হতে লাগলো, ততই উনি জীবেনবাবু এবং আপনাদের সকলের কাছ থেকে কেমন যেন একটা দূরত্বের গণ্ডিতে গিয়ে পড়লেন। কাউকেই যেন আর ভালো লাগে না ওর। সে কথা থাক, এটা হচ্ছে মনোবিজ্ঞানের কথা। এখন আসল কথা হচ্ছে জীবেনবাবুকে কে খুন করতে পারে। প্রথম সম্ভাবনা, আসামের সেই জংলা দেশের লামা পুরোহিত একদিন বলেছিল যে প্রতিশোধ নেবে, সেই কি আসল ক্রিমিনাল? দ্বিতীয় সম্ভাবনা, মলয়বাবু বা অসিতবাবুর মধ্যে কেউ প্রতিহিংসার বশবর্তী হয়ে ওকে হত্যা করতে পারেন। প্রথম কারণ নিয়ে ভেবে দেখলাম, সেটা ঘটবার হলে হয়তো অনেক দিন আগেই ঘটতে পারত। এতদিন অপেক্ষা করবার পর হঠাৎ লামার আক্রোশ জেগে উঠবে কেন? আর এতদিন বাদে জেগে উঠলেও হঠাৎ এখানে এসে সুযোগ খুঁজে যদুনাথের সঙ্গে সম্পর্ক স্থাপন করা সহজ নয়। দ্বিতীয় হচ্ছে মলয়বাবু বা অসিতবাবু। অনুসূয়া দেবী যে জীবেনবাবুর প্রতি একটু বেশি আকৃষ্ট ছিলেন, এটা জানতে পেরেই কি ওদের মধ্যে কেউ? আচ্ছা, প্রথমে ধরা যাক মলয়বাবুর কথা। তিনি সেদিন হোটেলেই ছিলেন আগাগোড়া, মাঝে সমুদ্রের ধারে হাওয়া খেতে গিয়েছিলেন একবার। কিন্তু যদুনাথের সঙ্গে বন্দোবস্ত আগে থেকেই করে রাখা সম্ভব। তবে কি তিনি? শ্রীযুত অসিত গাঙ্গুলি ডাক্তার, বৈজ্ঞানিক এবং চিকিৎসাবিদ। তার পক্ষেই অবশ্য এ ধরনের ক্রাইমের আইডিয়াটা মাথা থেকে বের করা বেশি সহজ। কে তবে এই দুজনের মধ্যে, মলয়বাবু না অসিতবাবু? কথা শেষ হয় না, মলয় সেন যেন গর্জে ওঠে, দীপকবাবু এই অপ্রিয় আলোচনা বন্ধ করুন, এখানেই হোক এর সমাপ্তি। আমি সহ্য করতে পারছি না। আমরা জীবনের এতদিনের এ ধরনের ঘনিষ্ঠ বন্ধু হয়ে যদি তাকে এভাবে হত্যা করতে পারি। অতটা উত্তেজিত হবে না মলয়বাবু, আমি শুধু বলছি একটা কাল্পনিক চিন্তার কথা। কিন্তু যে চিন্তা এত ভয়াবহ, এত বিভৎস, তার আলোচনা বন্ধ করা উচিত। আই কান্ট বেয়ার দিস এনিমোর। বাধা দিয়ে দীপক বলে, কিন্তু ভেবে দেখুন,
মৃত্যু জিনিসটাও তো কম ভয়াবহ, কম বিভৎস নয়। তা যদি ঘটতে পারে তবে তার আলোচনা তো অতি সামান্য। মলয় উত্তেজিতভাবে বলে ওঠে, কে তবে হত্যাকারী? কার মাথা থেকে বেরোতে পারে এমন অদ্ভুত প্ল্যান? আমি জানি আমি ক্রিমিনাল নই, তবে যদি অসিতে কাজ করে থাকে। বাধা দিয়ে অসিত গাঙ্গুলি বলে ওঠে, কারো ওপর অযথা দোষারোপ করো না মলয়, আনলেস ইট ইজ ডিসাইডেড। কিন্তু তুমি ছাড়া আর কে? তুমি যে নাও তাই বা কি করে বুঝতে পারি? বাধা দিয়ে অসিত বলে ওঠে, কি বললে? আমি হত্যা করেছি জীবনকে? হোয়াট এ স্ট্রেঞ্জ আইটেম! দুনিয়ায় এর চাইতেও স্ট্রেঞ্জ ঘটনা ঘটে থাকে মলয়। হোয়াট ডু ইউ মিন বাই দিস? তোমাদের কথা বলার উদ্দেশ্য কি বলতে পারো? আমি যদি বলি যে তুমি জীবনকে পথের কাঁটা ভেবে সরিয়ে দিয়েছো, হোয়াট? কি বললে? আস্তিন গুটিয়ে রুখে ওঠে অসিত গাঙ্গুলি। দুজনের মধ্যে প্রায় হাতাহাতি বেঁধে যাবার উপক্রম। দীপক বাধা দিয়ে দুজনের মাঝখানে গিয়ে দাঁড়ায়, তারপর বলে, আপনারা এতটা উত্তেজিত হলে আমার সমস্ত চেষ্টা পণ্ডশ্রমে পর্যবসিত হবে মিস্টার সেন। ভুলে যাবেন না, আমি বলিনি যে আপনারাই ক্রিমিনাল। এটা শুধু একটা সম্ভাবনা মাত্র। মলয় বলে, কিন্তু অসিত এভাবে আমাকে অপমান। অসিত বাধা দিয়ে বলে, তুমি বা দীর্ঘদিনের বন্ধুত্বকে এইভাবে অমর্যাদা করতে চেয়েছিলে কেন? তোমার। দীপক তাদের দুজনকে থামিয়ে বলে, ইউ টু স্টপ। আপনারা দুজনেই থামুন। লেট মি কাম টু দি পয়েন্ট। আবার অখণ্ড নীরবতা নেমে আসে ঘরের ভেতরে। মৃত্যুর তহিন স্পর্শের মতো নিস্তব্ধ পরিবেশ। দীপক সিগারেটটাতে শেষ টান দিয়ে বলে, আপনাদের সামনে সবগুলো পয়েন্টই বিশদভাবে আলোচনা করা হয়েছে। কোনো ঘটনা জানতে বাকি নেই আপনাদের। এবার বলুন তো, কে খুনি? হু ইজ দ্য রিয়েল ক্রিমিনাল? কথা শেষ হতে না হতেই অনসূয়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, বলে, মিস্টার চ্যাটার্জি, আমি আর এসব সহ্য করতে পারছি না। আই কান্ট টলারেট। দীপক হেসে বলে, সহ্য করতে যে পারবেন না তা জানি, কারণ কারণ ইউ আর দি ওম্যান যে যদুনাথকে টাকা দিয়ে এই প্ল্যানটা তৈরি করিয়েছেন জীবেনবাবুর খুনের জন্যে। আপনার অভিনয় যত সূক্ষ্মই হোক অনসূয়া দেবী, এই কথাটা ভুলে যাবেন না যে আপনার অল দীপক চ্যাটার্জির চোখকে ফাঁকি দেবার কৌশল আয়ত্ত করতে পারেননি আপনি। অনসূয়ার সারা মুখখানা যেন রক্তাভ হয়ে ওঠে। এক মুহূর্তে ঠোঁটটা কামড়ে ধরে সে বলে, আমি খুন করেছি। আমারই প্ররোচনায় যদুনাথ। কথাটা শেষ করে না সে, হাতটা মুখের মধ্যে পুরে দেয়। কি একটা জিনিস যেন খেয়ে ফেলে সে। এ কি খেলেন আপনি? দীপক ছুটে আসে। অনসূয়া হেসে বলে, ইটস টু লেট মিস্টার চ্যাটার্জি। এই বিষটা পেটে যাবার পর আর তাকে বাঁচাবার ক্ষমতা কারণ থাকে না। কারণ কথাটা শেষ হয় না। পটাশিয়াম সায়ানাইডের ক্রিয়ায় ধীরে ধীরে ঢলে পড়ে অনসূয়ার দেহ। মৃত্যুর ছায়া তার সারা মুখে। দীপক বলে, আমি জানতাম মেয়েরা সব কিছুকে লুকিয়ে রাখতে পারে মনের মধ্যে, কেবল পারে না ঈর্ষাকে। হ্যাঁ, অনসূয়া দেবী ভালোবাসা, প্রেম সব কিছুকেই আড়াল করতে পেরেছিলেন। কেবল যখনই জীবেনবাবু অন্য নারীর প্রতি আসক্ত হলেন তখনই সহ্য করতে পারলেন না আর। শেষবারের মতো জীবেনবাবুকে উনি প্রপোজ করেন, কিন্তু তিনি তখন আর এ পথে ফিরতে রাজি হননি। উনি বলেছিলেন, বন্ধুত্বকে আর ছোট করে লাভ নেই, বিশেষ করে মলয়বাবু আর অসিতবাবু যখন অনসূয়া দেবীকে ভালোবাসেন। অনসূয়া দেবীকে উনি উপদেশ দেন আপনাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে স্বামী হিসেবে গ্রহণ করতে। কিন্তু এতেই প্রতিহিংসার আগুনে আহুতি পড়ল যেন। শুরু হলো মনের মধ্যে প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়া ঠিক ওর ইচ্ছায় হয়নি, ইচ্ছার বিরুদ্ধেই এই প্রতিক্রিয়া ওর মনের মধ্যে যেন বিষাক্ত নেশা নিয়ে ঘুরে ফিরে না বেরিয়েছে। ধীরে ধীরে উনি উদগ্র প্রতিহিংসার বশবর্তী হয়ে পড়েন। একমাত্র চিন্তা, কি করে জীবেনবাবুর নতুন বিবাহিত জীবন থেকে তাকে দূরে রাখা যায়। কিন্তু কোনো প্ল্যান না পেয়ে অবশেষে সেটা রূপান্তরিত হলো দারুণ প্রতিহিংসায়। সাইকোলজির দিক থেকে চিন্তা করলে এটার মধ্যে বিস্ময়কর কিছু নেই। ছেলেবেলা থেকে অনাদর, অবহেলা আর পিতামাতার ছেলেবেলায় মৃত্যু ওর চরিত্রে এমন কতগুলো বৈশিষ্ট্য এনেছিল যে সত্যি উনি সাধারণ নিয়মের ব্যতিক্রম হিসেবেই বড় হয়ে ওঠেন। মিস্টার চট্টরাজ বলেন, কিন্তু এত চেষ্টা করে ওকে ধরা গেল না মিস্টার চ্যাটার্জি। দীপক বলল, আমি জানি উনি আত্মহত্যা করবেন, কিন্তু আমি ওকে দিয়েছিলাম আত্মহত্যার সুযোগ। কাঠগড়ায় তুলে বিচার করে এই সাইকোলজিক্যাল এরারের চিকিৎসা হয় না চট্টরাজ। দীপক তার বক্তব্য শেষ করে।
মলয় সেন আর অসিত গাঙ্গুলি নির্বাক। সামান্যতম কথাও বের হয় না তাদের মুখ দিয়ে। মিস্টার চট্টরাজ বলেন, সত্যি দিন কয়েকের জন্য পুরীতে বেড়াতে এসে যে অদ্ভুত কেসটার সমাধান করলেন, এর জন্যে আমরা চিরদিন আপনার কাছে কৃতজ্ঞ থাকব মিস্টার চ্যাটার্জি। কোনো কথা না বলে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে দীপক উঠে দাঁড়ায়। অনসূয়ার মৃত্যু তার মনেও যেন বেদনার ছায়া ফেলে।